বংশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে বৌদি তার সবচেয়ে ভালো বান্ধবীর সাথে আমার সম্বন্ধ ঠিক করে দেয় এবং আমার বিয়ে পাকা করে দেয়। কিন্তু আফসোস, ভাগ্যের অন্য কিছুই মঞ্জুর ছিল। একের পর এক প্রাকৃতিক দুর্যোগ, পঙ্গপালের উপদ্রব আর খরা দেখা দিতে লাগল। নিজেদের পেট ভরানোর জন্য ঘরে যা কিছু বিক্রি হওয়ার মতো ছিল সব বিক্রি করে দিলাম। এখন বিয়ে করার জন্য রূপোর মুদ্রা কোথা থেকে আনতাম? শেষমেশ বৌদি সাহস করে নিজেই এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল, যাতে সে ঝাও বংশকে একজন উত্তরাধিকারী দিতে পারে এবং ঝাও বংশের পূর্বপুরুষদের আত্মা শান্তি পায়। আধো ঘুমে আমার কেবল মনে হল যেন একটা ছোট্ট হাত আমার শরীরের ওপর ঘুরছে। ঠাকুরপো, আমরা বাচ্চা নেব। ইয়ার কি করো না? আমি অজান্তেই তাকে একটু ধাক্কা দিলাম এবং হঠাৎ চমকে জেগে উঠলাম। আমি ভামা কাঠের তক্তা থেকে উঠে বসলাম, কিন্তু আমার মুখ থেকে কথা বেরোতেই একটা নরম শরীর সাথে সাথে আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। ঠাকুরপো, ভয় পেও না, প্রথমবার পুরুষদের ব্যথা লাগে না। বৌদি, তুমি এসব কি করছো? আমি আমার বৌদির হাত শক্ত করে ধরে ফিসফিস করে চিৎকার করে উঠলাম। গাও শিউ শিউ এটা দেখে লজ্জায় তার মুখ লাল হয়ে গেল এবং তার চোখের কোণে জল ভরে এলো। কিন্তু সে তার দু হাত দিয়ে আমার প্যান্ট শক্ত করে ধরে রেখেছিল এবং ধীরে ধীরে বলল, ঠাকুরপো, আমার কাছেও আর কোনো উপায় নেই। যখন শ্বশুর শাশুড়ি মারা যান, তখন তারা আমার হাত ধরে বলেছিলেন যে ঝাও বংশের ধারা অবশ্যই বজায় থাকতে হবে। প্রথমে তো বৌদি ভেবেছিল যে আমি অন্যদের জন্য সেলাই বুনন করে কয়েক বছর টাকা জমাবো, তোমার জন্য একজন কোণে আনার জন্য। কিন্তু কে ভাবতে পেরেছিল যে যুদ্ধ আর দুর্ভিক্ষ দুটোই একসাথে চলে আসবে। দেখো আমাদের ঘরের অবস্থা। আমরা এতই গরিব যে এই কয়েকটা মাটির দেওয়াল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। মনে হচ্ছে এখন আর তুমি বিয়ে করে আনতে পারবে না। বৌদি শ্বশুর শাশুড়িকে কথা দিয়েছিল, আমি আমার কথা ভাঙতে পারব না। তাছাড়া বৌদি ভাবল, এই শরীরটা অন্য কাউকে দেওয়ার চেয়ে তোমাকেই দেওয়া ভালো। অন্তত ঝাও বংশের বাচ্চা জন্ম দেওয়া তো আমারই দায়িত্ব। এই কথা বলতে বলতে গাও শিউ শিউয়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ল এবং তার গাল বেয়ে আমার হাতের উল্টো পিঠে পড়ল। এতই গরম ছিল যে এক মুহূর্তের জন্য আমার মন ঘাবড়ে গেল। ৫ বছর আগে আমার বাবা এবং বড় দাদাকে জোর করে সীমান্তে যুদ্ধের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। আজ পর্যন্ত তাদের কোনো খবর নেই যে তারা বেঁচে আছে নাকি মারা গেছে। আর তারপর আমার মাও একটা অসুখের কারণে মারা যান। ৫ বছর ধরে আমার বৌদিই আমাকে লালন পালন করে বড় করেছে। এমনকি তার সবচেয়ে ভালো বান্ধবীর সাথে আমার সম্বন্ধও ঠিক করিয়ে দিয়েছিল এবং বিয়ে পাকা করে দিয়েছিল। যখন আমার ১৮ বছর হবে, তখন ৩টে রূপোর মুদ্রা দিয়ে তাকে বিয়ে করে নেব। কিন্তু আফসোস, ভাগ্যের অন্য কিছুই মঞ্জুর ছিল। যুদ্ধ, ডাকাত, প্রাকৃতিক দুর্যোগ, পঙ্গপালের উপদ্রব আর খরা সব একসাথে চলে এলো। বেঁচে থাকার জন্য ঘরে যা কিছু বিক্রি হওয়ার মতো ছিল সব বিক্রি করে দিলাম। পেট ভরানোর জন্যই টানাটানি চলছিল। তাহলে বিয়ের জন্য রূপোর মুদ্রা কোথা থেকে আনতাম? আর এই কারণেই আমার বৌদি সাহস করে নিজেই এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল, যাতে সে ঝাও বংশকে একজন উত্তরাধিকারী দিতে পারে এবং ঝাও বংশের পূর্বপুরুষদের আত্মা শান্তি পায়। তুমি কিছু বলছো না কেন? গাও শিউ শিউ মাথা তুলে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, যেন আমার চোখে একটু সম্মতি খুঁজছিল। বৌদি, এসব ছাড়ো, আগে আমার উপর থেকে নামো। এ কথা শুনে গাও শিউ শিউয়ের আরও বেশি খারাপ লাগল। তার চোখ থেকে আবার জল বইতে লাগল। সে অনেক কষ্টে নিজেকে বুঝিয়েছিল। সে আশা করেনি যে আমি তার সাথে এমন করব। তুমি বৌদিকে পছন্দ করো না, তাই না? আমি তোমাকে পছন্দ করি, অপছন্দ কি করে করতে পারি? তাহলে তুমি বারণ করলে কেন? এটা শুনে আমি শুধু ম্লান হাসলাম। আমি নিচে আমার শরীরের দিকে তাকালাম, যা দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল, এবং উত্তর দিলাম, বৌদি, এই উত্তরটাই কি যথেষ্ট নয়? এখন দুর্ভিক্ষের সময় চলছে। কে আছে যে না খেয়ে থাকছে না? বিশেষ করে তুমি আর আমি। খিদের জ্বালায় আমাদের পেট পিঠের সাথে মিশে গেছে। শরীরে একদমই শক্তি নেই। কোদাল চালানোর মতো জোর অবশিষ্ট নেই। তুমিই বলো, আমার কাছে ওই কাজে লাগানোর মতো বাড়তি শক্তি কথায় আছে? সন্তান জন্ম দেওয়া একটি জৈবিক প্রবৃত্তি, কিন্তু এই প্রবৃত্তিও বাস্তবতার নিষ্ঠুরতার সামনে টিকতে পারে না। আজ এখানে শক্তি নষ্ট করার চেয়ে ভালো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। একটু শক্তি বাঁচিয়ে এটা ভাবা বেশি জরুরি যে কাল পাহাড় থেকে খাওয়ার মতো কিছু কিভাবে জোগাড় করা যায়। আমার এই কথা শুনে গাও শিউ শিউ অনেকক্ষণ হতবাক হয়ে রইল। তারপর সে আমার হাত ছাড়ল, কিন্তু তার চোখ থেকে দীর্ঘক্ষণ হতাশার ছাপ মুছল না। হ্যাঁ, মানুষ খিদের জ্বালায় মরতে বসেছে। যদি আমি সত্যি গর্ভবতী হয়েও যাই, তাহলে কি আমি বাচ্চা জন্ম দিতে পারব? পেটে ভর্তি খাবার নেই, গায়ে কাপড় নেই। যদি গর্ভবতী হয়েও যাই, তবে ভয় হয় যে বাচ্চা পেটেই মরে যাবে। তখন কি হবে? তাহলে কি ঝাও বংশ সত্যি সত্যিই শেষ হয়ে যাবে?
গাও শিউ শিউ তার হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। তার মুখ দুঃখে ভরে উঠেছিল। আমি তাকে কিছু সান্ত্বনা দিতেই যাচ্ছিলাম, কিন্তু নিজের অবস্থার কথা ভেবেতেই আমি নিচু গলায় তিক্ততার সাথে বিড়বিড় করে উঠলাম। অন্য দুনিয়ায় এসেও না খেয়ে মরতে হচ্ছে। কে জানে আমার কাছে কোনো গোল্ডেন ফিঙ্গার আছে কিনা। ডিং! হোস্টের বাঁচার প্রবল ইচ্ছার সন্ধান পাওয়া গেছে। দৈনিক ইন্টেলিজেন্স সিস্টেম সক্রিয় হয়ে গেছে। বর্তমান ইন্টেলিজেন্স তথ্য ১। পশ্চিম দিকে সরল রেখায় প্রায় ৫ লি দূরে একটা পাথরের নিচে পুরনো একটা পরিত্যক্ত ফাঁদ আছে। ফাঁদের ভেতর একটা বুনো কুকুর আটকে আছে, যার বাঁ দিকের পেছনের পা গুরুতর আহত। অনেক বেশি রক্তপাত হওয়ার কারণে সে চলাফেরা করার আর প্রতিরোধ করার প্রায় সব ক্ষমতাই হারিয়ে ফেলেছে। সে মৃত্যুর দোরগোড়ায়। ঝুঁকির মূল্যায়ন কম। পরামর্শ দেওয়া হচ্ছে যে সাথে অন্তত একটি ভারী অস্ত্র নিয়ে যান। রাস্তা চিহ্নিত করে দেওয়া হয়েছে। বর্তমান ইন্টেলিজেন্স তথ্য ২। পূর্ব দিকে কাটাওয়ালা জঙ্গলে প্রবেশ করার পর দক্ষিণ পশ্চিম দিকে ৪০০ মিটার দূরে একটা পাথরের স্তূপের নিচে দুটো সুচলো মুখওয়ালা সাপ বা 5 স্টেপ সাপ আছে। সেগুলোকে ধরে শহরের ওষুধের দোকানে বিক্রি করলে বেশ ভালো রূপ পাওয়া যেতে পারে। ঝুঁকির মূল্যায়ন উচ্চ। সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি কামড়ে দেয় তবে মৃত্যু প্রায় নিশ্চিত। রাস্তা চিহ্নিত করে দেওয়া হয়েছে। বর্তমান ইন্টেলিজেন্স তথ্য ৩। পরিষ্কার জলের হ্রদের ধারে ৫ জিন ওজনের একটা নরম খোলসওয়ালা কচ্ছপ আছে। সে ভেজা মাটির কাদায় ঘুমোচ্ছে। গ্রামের ধনী বুড়ো লির এই জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ। এর বদলে তার কাছ থেকে দারুণ সাদা চাল পাওয়া যেতে পারে। ঝুঁকির মূল্যায়ন মধ্যম। হ্রদের ধারের কাদায় শরীর বসে যেতে পারে। যদি তাতে আটকে যান তবে বেরোনো মুশকিল হবে। রাস্তা চিহ্নিত করে দেওয়া হয়েছে। এই দৃশ্য দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আমি সাথে সাথেই খুব খুশি হয়ে গেলাম। ৩টে ইন্টেলিজেন্স তথ্য, ৩ রকমের পুরস্কার। 5 স্টেপ সাপ খুব বিপজ্জনক। কচ্ছপের কথা বলতে গেলে তার বদলে যদিও চাল পাওয়া যাবে, তবে সেটা বেশি দিন চলবে না। তাই পুরস্কারের কথা ভাবলে প্রথম পছন্দ ওই বুনো কুকুরটাই হওয়া উচিত। এটা ভেবে আমি গাও শিউ শিউয়ের দিকে একবার তাকালাম। আমি বৌদিকে নিচু গলায় বললাম, বৌদি, তুমি বাড়িতেই থেকো। ভুল করেও বাইরে যেও না। এছাড়া উনুন জ্বালানোর জন্য কাঠ প্রস্তুত রেখো। আমরা একটু পরেই মাংস খাব। কথা বলে আমি উঠলাম এবং বাড়ির একমাত্র লোহার হাতিয়ার কোদালটা তুলে নিয়ে বাইরের দিকে ছুটলাম। তুমি কি করতে যাচ্ছ? কোনো বোকামি করো না। আমার এই হঠাৎ আচরণে গাও শিউ শিউ ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে কথাটি বলল। চিন্তা করো না, আমি জানি আমি কি করছি। আমি হাত নাড়লাম এবং তারপর আর কিছুই বললাম না। আমি আরও জোরে দৌড়াতে লাগলাম। প্রায় ১ ঘন্টা পর আমি অবশেষে সিস্টেমের বলে দেওয়া জায়গায় পৌঁছে গেলাম। জ্যোৎস্না রাতে একটা জালের গর্তে আসা অনুযায়ী একটা খাকি বাদামি রঙের আকৃতি হালকা হালকা কাঁপছিল। আমি সাবধানে কাছে গিয়ে দেখলাম যে একটি বড় আকারের পুরুষ হরিণ গর্তে পাশ হয়ে শুয়ে আছে। তার ডান দিকের সামনের পা স্পষ্টতই অদ্ভুতভাবে মোচড়ে গেছে এবং তার বড় বড় চোখ জ্যোৎস্নার ভয়ে চকচক করছে। কিন্তু তার শরীর শুধু হালকা কাঁপছিল। বোঝাই যাচ্ছিল যে তার মধ্যে পালানোর আর কোনো ক্ষমতা বেঁচে নেই। সত্যিই একটা বোকা হরিণ। আমি মনে মনে খুশি হয়ে গেলাম। এই প্রাণীটি ভীতু স্বভাবের হয়। ভয় পেলে ঘাবড়ে গিয়ে না ভেবেচিন্তে দৌড়াতে গিয়ে গর্তে পড়ে যায়। মনে হচ্ছে তথ্যটা সঠিক। এটা ভেবে আমি সতর্ক হয়ে চারদিকে তাকালাম। যখন নিশ্চিত হলাম যে আশেপাশে আর কোনো বিপদ নেই, তখন আমি ধীরে ধীরে ওই অগভীর গর্তায় নেমে গেলাম। ওই বোকা হরিণটার দিকে তাকিয়ে যে ধীরে ধীরে কোঁকাচ্ছিল, আমি আমার কোদালটা তুললাম এবং নিচু গলায় বললাম, শান্তিতে যাও। এখন মশার উপদ্রবের শেষ দিক। আবহাওয়া ঠান্ডা হতে চলেছে এবং বাড়িতে কাপড় আর শস্যাল খুব দরকার। এই হরিণের অর্ধেক মাংস বিক্রি করে কয়েক কেজি শস্য এবং দুটো পুরনো মোটা কাপড় পাওয়া কোনো বড় ব্যাপার নয়। বাকি অর্ধেক মাংস আমরা নিজেদের খাওয়ার জন্য রেখে দেব। এতে আমার আর বৌদির দুর্বল শরীরে কিছুটা শক্তিও আসবে। ঝাউ পরিবারের খড়ের কুড়েঘরের ভেতরে এই সময় গাও শিউ শিউ জ্বলন্ত কাঠের উনুনের সামনে চোখের জল ফেলছিল। মটরদানার মতো বড় বড় চোখের জল অনবরত গড়িয়ে তার হাতে শক্ত করে ধরে রাখা একটা নোটিশের উপর পড়ছিল। এটার উপর জেলা দপ্তরের সরকারি নির্দেশ ছাপা ছিল। এই দিনগুলো অবশেষে কাটবে কি করে? হে ভগবান, এটা কেমন অলক্ষিণী দুনিয়া! সত্যি বাঁচার কোনো পথই রাখছে না। বৌদি! হঠাৎ দরজার বাইরে থেকে একটা ডাক শোনা গেল। গাও শিউ শিউ চমকে মাথা ঘুরিয়ে দেখল যে আমি মারাত্মকভাবে হাঁপাচ্ছিলাম এবং কাঁধে একটা বোকা হরিণ নিয়ে ছুটে ছুটে আসছিলাম। ঠাকুরবো! গাও শিউ শিউর চোখ বিস্ময় বড় বড় হয়ে গেল এবং তার মুখমণ্ডল অবাক করা বিস্ময় ভরে উঠল। ধপাস করে একটা শব্দের সাথে আমি ওই বোকা হরিণটাকে মাটিতে ফেলে দিলাম। আমি আমার শরীর থেকে ধুলো ঝেড়ে ফেললাম এবং হাঁপাতে হাঁপাতে বললাম, বৌদি, একটু হাত লাগাও, আমাদের তাড়াতাড়ি করতে হবে, এটাকে কেটে এর মাংস তৈরি করতে হবে। ঠিক আছে। গাও শিউ শিউ মাথা নেড়ে সম্মতি দিল।
তারপর নিজের চোখের কোণের জল মুছে সে পাশে পড়ে থাকা একটা মোর্চে রাজার লোহার ছুরি তুলে নিল। ওটা কাটার জন্য প্রস্তুত হল। বৌদি, তুমি কাঁদছো কেন? নিজের বৌদির চোখের কোণে চকচকে জল দেখে আমি জিজ্ঞাসা না করে পারলাম না। ঠাকুরপো, কথা শুনে গাও শিউশিউর চোখ থেকে হতাশা আর দুঃখ একসাথে উপচে পড়ল। সে তক্ষুনি এসে আমার গলা জড়িয়ে ধরল এবং কোনোভাবেই আমাকে ছাড়তে রাজি হল না। আসলে হয়েছে কি? কে তোমাকে হেনস্থা করেছে? আমি তাকে মেরেই ফেলব। আমার কিছু হয়নি, তোমার কিছু হতে চলেছে। গাও শিউশিউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। সে ওই সরকারি ফরমান তাবার দিকে বাড়িয়ে দিল। সরকারের সৈন্যরা এসেছিল। তারা বলেছে যে শীত আসার আগে তোমাকে ৩ বছরের জন্য সেনাবাহিনীতে যোগ দিতে হবে। কি? এটা শোনা মাত্রই আমি রাগে অগ্নিশর্মা হয়ে গেলাম। সেনাবাহিনীতে ভর্তি? আমার বাবা আর বড়দাদা সেনাবাহিনীতে ভর্তি হওয়ার কারণেই ৫ বছর ধরে তাদের কোনো খোঁজ নেই। যদিও আমরা লোকজনকে টাকা দিয়ে খবর নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু জবাবে শুধু দুটো শব্দ মিলেছে: নিখোঁজ, যুদ্ধের ময়দানে নিখোঁজ। এর মানে কি হয় তা আমি অন্য যে কোনো মানুষের চেয়ে ভালো জানি। হয় তারা মারা গেছে আর তাদের লাশ ওটুকু পাওয়া যায়নি, নয়তো তাদের বন্দি করা হয়েছে। তবে যাই হয়ে থাকুক না কেন, আমার বাবা আর বড়দাদার পরিণতি ভালো হয়নি। মহান ছুয়ের নিয়ম অনুযায়ী এক ঘর থেকে মাত্র দুজনই সেনাবাহিনীতে যায়। বাবা আর বড়দাদা ইতিমধ্যেই আমার জায়গায় সামরিক সেবা পূরণ করে দিয়েছে। এই অলক্ষিণী সরকার সীমার বাইরে গিয়ে অত্যাচার করছে। এরা তো সাধারণ মানুষকে বাঁচতেই দিচ্ছে না। আমার রাগ সপ্তম আকাশে চড়ে গিয়েছিল। আমার ইচ্ছে করছিল এই সরকারি ফরমানের টুকরো টুকরো করে দিই, কিন্তু আমার অবশিষ্ট জ্ঞান আমাকে মনে করিয়ে দিল যে আমি এমনটা করতে পারি না। ঠাকুরপো, কথা শুনে গাও শিউশিউর পক্ষ থেকে হতাশা আর দুঃখ একসাথে উপচে পড়ল। সে তক্ষুনি এসে আমার গলা জড়িয়ে ধরল এবং কোনোভাবেই আমাকে ছাড়তে রাজি হল না। সেনাবাহিনীতে ভর্তি মানে মৃত্যুর মুখে যাওয়া। গ্রামের কত মানুষই সীমান্তে গেছে, তাদের মধ্যে হাতে গোনা কয়েকজনই জীবিত ফিরে এসেছে। তুমি ঘরের একমাত্র প্রদীপ। যাই হোক না কেন, তোমার বৌদি তোমাকে বিপদে পড়তে দেখতে পারে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি নিজেকে শহরের কোঠায় বিক্রি করে দেব। তার থেকে যে টাকা পাওয়া যাবে তা দিয়ে তোমার সামরিক সেবার কর পরিশোধ করে দেব। কথা শুনে আমিও বা এটা কিভাবে হতে দিতে পারতাম? কোঠা কেমন জায়গা? ওটা তো পতিতাদের আড্ডাখানা, যেখানে হাজার হাজার মানুষ শেষ হয়ে যায়। আমি যতই নীচ হই না কেন, নিজের বৌদিকে এই কাজ করতে দিতে পারি না। অন্যথায় মৃত্যুর পর আমি ঝাও পরিবারের পূর্বপুরুষদের এবং আমার বাবা আর বড়দাদাকে কি মুখ দেখাব? বৌদি, না, আমি এ ব্যাপারে কোনো মতেই রাজি নই। কিন্তু আমি যদি এমনটা না করি তাহলে তোমার কি হবে? গাও শিউশিউর চোখ থেকে জল বয়ে যাচ্ছিল। সে আমার হাত ধরে রেখেছিল এবং না চাইতেও তার ধরা আরও শক্ত হয়ে গিয়েছিল। বৌদিও নিজের শরীর বিক্রি করতে চায় না, কিন্তু বৌদির কাছে সত্যি আর কোনো পথ নেই। আমি তোমাকে চোখের সামনে মরতে যেতে দেখতে পারবো না। নিজের বৌদিকে এভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে আমার চোখেও কষ্ট উপচে পড়ল। তার মুখে এসে পড়া চুলগুলো কানের পেছনে সরিয়ে দিয়ে আমি আস্তে এবং অত্যন্ত গম্ভীরভাবে বললাম, কোনো না কোনো পথ ঠিক বেরোবে। বৌদি, আমার উপর বিশ্বাস রাখো। দেখো, আমি একবার বেরোলাম আর একটা শিকার ধরে নিয়ে এলাম। যদি ভবিষ্যতেও ভাগ্য ভালো থাকে তাহলে আরও কিছু ধরে নিয়ে আসব। তাহলে কি কর দেওয়ার মতো টাকা জোগাড় হয়ে যাবে না? তুমি শুধু আমাকে সান্ত্বনা দিচ্ছ। গ্রামে এত শিকারী আছে, কিন্তু তাদের মধ্যে কতজনের হাতে শিকার মেলে? আজ যে এই শিকারটা হাত লেগেছে, ওটা তো শুধু ভাগ্যের ব্যাপার। তাছাড়া রোজ রোজ কিভাবে মিলতে পারে? গাও শিউশিউর মুখে স্পষ্ট অবিশ্বাস ফুটে উঠছিল। হ্যাঁ বৌদি, আমার উপর বিশ্বাস রাখো। সেনাবাহিনীতে ভর্তি হওয়া থেকে বাঁচতে ৬ টাকা রূপা লাগবে। আমি কথা দিচ্ছি, ৩ দিনের মধ্যে আমি প্রয়োজনীয় টাকা রোজগার করে নেব। এখন আমরা দুজনে আবার ভালো জীবন কাটাবো। ঠিক আছে। কথা শুনে গাও শিউশিউ মাথা নেড়ে সম্মতি দিল। গুড়গুড়। হঠাৎ পেট গুড়গুড় করার আওয়াজ এলো। আমি একটু লজ্জিত হয়ে গেলাম। বৌদি, তাড়াতাড়ি খাবার বানাও। তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি গিয়ে বানাচ্ছি। গাও শিউশিউ তক্ষুনি রাজি হয়ে গেল। আধ প্রহর পর দুজনে অবশেষে পেট ভরে খাবার খেল। শুধু দুজনেই এপাশ ওপাশ করতে লাগল, কিন্তু ঘুমাতে পারল না। সেনাবাহিনীতে ভর্তি, ৬ রূপোর মুদ্রা। আমি চোখ বন্ধ করে নিলাম। আমি মুখে বিড়বিড় করলাম, নিজের যোগ্যতার জোরে এত টাকা রোজগার করা দিনের স্বপ্ন দেখার মতো ছিল। একমাত্র উপায় হল সিস্টেমের সাহায্য নেওয়া। যদি সিস্টেমও কাজে না আসে, তাহলে শুধু দুটোই উপায় বাঁচবে: ১, ডাকাত হয়ে যাওয়া, ২, গভীর পাহাড়ে পালিয়ে যাওয়া। কিন্তু এই দুটো উপায়েরই পরিণতি মৃত্যু। আশা করি কাল সিস্টেম আমাকে কোনো ভালো খবর দেবে। আমি নিচু গলায় দীর্ঘশ্বাস ফেললাম আর পাশ ফিরে শুয়ে পড়লাম। পরের দিন সকালে দুজনে ধীরে ধীরে জেগে উঠল। ঝাও মিং শুধু একটু কুকুরের মাংসের স্যুপ খেল আর তারপর গাও শিউশিউকে বিদায় জানিয়ে ঘরের একমাত্র লোহার হাতিয়ার কোদালটা নিয়ে গ্রামের বাইরের দিকে রওনা দিল। গ্রাম থেকে বেরোনোর পর ঝাও মিয়াওমিং পুরো জোশের সাথে আজকের তাজা সিস্টেম তথ্যের পরীক্ষা করল। তথ্য ১, বাঁদিকের পাহাড়ি রাস্তায় পশ্চিম দিকে ৮০০ মিটার সোফোরা জঙ্গলের নিচে কোনো ভেষজ সংগ্রাহকের লুকিয়ে রাখা জিনিসের থলে আছে। খুললে অনেক কিছু পাওয়া যাবে। ঝুঁকির মূল্যায়ন কম, রাস্তা মার্ক করে দেওয়া হয়েছে। তথ্য ২, ডান দিকের পাহাড়ি রাস্তায় পূর্ব দিকে পুরনো কাটাগাছের কাছে একটা বুড়ো নেকড়ে রোদ বোয়াচ্ছে। ঝুঁকির মূল্যায়ন বেশি, রাস্তা মার্ক করে দেওয়া হয়েছে। ভেবেচিন্তে আক্রমণ করুন।
তথ্য ৩। গ্রামের ঝাও হাই আর তার 2 ভাই সেনাবাহিনীতে ভর্তি হওয়া থেকে বাঁচতে লুটপাটের প্রস্তুতি নিচ্ছে। এই সময় তারা মাথায় লুকিয়ে আছে এবং পাশের গ্রামের শিকারীর ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে। তাকে খতিম করার পর 2 টকা রূপো পাওয়া যেতে পারে, 3টে বুনো খরগোশ এবং 2টো ধনুক আর বানের সেট। ঝুঁকির মূল্যায়ন বেশি, রাস্তা সফলভাবে মার্ক করে দেওয়া হয়েছে। হোস্ট, সাবধানে কাজ করুন। এই 3টে তথ্য দেখে ঝাওমিং অসহায়ভাবে মাথা নাড়ল। 2 তথ্য একটা বুড়ো নেকড়ের ব্যাপারে। নেকড়ের মাংস বিস্বাদ আর শক্ত, আর তার একটা চামড়ার দাম 3 পয়সার উপর চেয়ে বেশি নয়। এর জন্য জীবন ঝুঁকিতে ফেলার কোনো প্রয়োজন নেই। যতক্ষণ তথ্য 3-এর কথা ঝাও হাই আর তার ভাইদের সাথে লাগাতে সহজ নয়। সেনাবাহিনীতে ভর্তি থেকে বাঁচতে তারা পাশের গ্রামের শিকারীর ওপর হামলার প্রস্তুতি নিয়েছে। তারা সত্যি খুব নিষ্ঠুর। এ ব্যাপারে সে জড়াবে না এবং তার জড়ানোর মতো যোগ্যতাও নেই। এভাবে দেখলে এক তথ্যের ওপর একবার নজর দেওয়া যেতে পারে। অকালের আগে এই 800 মাইল জুড়ে বিস্তৃত ছু পর্বতমালা। পাহাড়ে জিনসেং খোঁজার মতো অনেক লোক থাকতে পারে। যে কোনো একটা বুনো জিনসেংই কয়েকটি রূপোর মুদ্রায় বিক্রি হতে পারে। এই জিনসেং সন্ধানীর থলে আমাকে হতাশ করবে না, এটা ভেবে ঝাও মিয়াওমিং তার গতি বাড়িয়ে দিল। সিস্টেমের বলা রাস্তায় চলতে চলতে সে বাঁ দিকের পাহাড়ি রাস্তার দিকে ছুটল। 1 ঘন্টারও বেশি সময় পর ঝাও মিং পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে সত্যি সত্যি সিস্টেম দ্বারা চিহ্নিত বাবলা গাছের ঝোপের কাছে পৌঁছে গেল। সামনে একটা খুব উঁচু বাবলা গাছ ছিল। স্পষ্টতই এটা বেশ পুরনো ছিল। বাবলা গাছের দুপাশে শুকনো আগাছার স্তূপ ছিল, যা এলোমেলোভাবে গজিয়েছিল। এটা দেখে ঝাও মিয়াওমিং একটু খুশি হল। সে কদাল তুলল এবং অনবরত খুঁড়তে শুরু করল। যেমন যেমন অল্প অল্প করে মাটি সরতে লাগল, ঝাওমিং শীঘ্রই একটা চামড়ার থলে দেখতে পেল। তার উপর তেল মাখানো কাগজের একটা স্তর জড়ানো ছিল। বেরিয়ে এলো। ঝাওমিং উচ্ছ্বাসে ভরে নিজের হাত রগড়াতে লাগল। তার চোখ সোজা ওই থলেটার দিকেই আটকে ছিল। থলেটা ছেঁড়ার পর ঝাওমিং সাবধানের ভেতর খুঁজতে শুরু করল। রূপোর 2টো ছোট টুকরো আর পয়সার একটা ছোট থলি, সাথে অনেক আগে পচে যাওয়া শুকনো মাংস আর লাল কাপড়ে জড়ানো 2টো জিনসেং। দেখতে সেগুলো অতটা পুরনো লাগছিল না, তবে 20-30 বছরের তো হবেই। ঝা মিয়াওমিং রূপোর দিকে না তাকিয়ে বরং ওই 2টো জিনসেং নিজের হাতে তুলে নিল। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেল। ঝাওমিং অনেক কষ্টে নিজের উত্তেজনাকে চেপে রাখল। সে জিনশেংয়ের একটি ছোট মূল নিজের মুখে দিল। ওই জিনশেংয়ের স্বাদ নেওয়ার পর তার শরীরে হালকা গরম অনুভূতি হল। ঝাওমিং নিজের আনন্দকে অনেক কষ্টে চেপে রাখল। সে তাড়াতাড়ি ওটা নিজের পকেটে পুরে নিল। আসল মাল, খাঁটি আসল মাল। শুধু যদি আমি এটা বিক্রি করতে পারি, তবে সামরিক সেবার টাকা তো দূরের কথা, আমি বাড়িটাও আবার ঠিক করিয়ে নিতে পারব। এটা ভেবে ঝাওমিং বিন্দুমাত্র ইতস্তত করার সাহস করল না। পাশে রাখার উপর 2টো টুকরো পকেটে ঢোকানোর পর সে কোদাল তুলল এবং পাহাড় থেকে নিচের দিকে ছুটে যাওয়ার জন্য প্রস্তুত হল। তখনও সময় ছিল। তাকে যত তাড়াতাড়ি সম্ভব জিনশেং বদলে রূপো এবং খাবার জিনিসে রূপান্তর করতে হতো। তবেই তার মনে শান্তি মিলত। ছোট মিং, এত জোরে কেন ছুটছিস? কোনো পাহাড়ি ভূত দেখেছিস নাকি? সে পাহাড়ের নিচে পৌঁছনো মাত্রই হঠাৎ পাশ থেকে একটা জোরালো আওয়াজ এলো। সে চমকে মাথা তুলল। সে দেখল যে সামনের অর্ধেক দাঁত ভাঙা একটা লোক খুশি মনে তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে ঝাড়মিং তার সাথে কথা বলার প্রয়োজন মনে করল না। তার পুরনো স্মৃতি অনুযায়ী এই লোকটার নাম ছিল ঝাও দা মাও। সে সাধারণত ছোটখাটো চুরি করত এবং কয়েকবার তাকে হেনস্থাও করেছিল। কথা বলছিস না কেন? নিজের বুকে কি কোনো ভালো জিনিস লুকিয়ে রেখেছিস? আমাকে দেখতে দে। ঝাউদা মাও যখন দেখল যে ঝাওমিং কিছু বলছে না, শুধু নিজের বুকটা চেপে ধরে আছে, তখন সে তক্ষুনি তার দিকে তেড়ে এলো। সে নিজের হাত বাড়িয়ে তাকে ধরার চেষ্টা করল। দুজনের মধ্যে ধস্তাধস্তিতে জিনশেংয়ের কাপড়ের থলেটা মাটিতে পড়ে গেল। এটা দেখে ঝাওদা মাওয়ের চোখ ছানাবড়া হয়ে গেল। ভাবিনি আজ তো আমার ভাগ্য খুলে গেছে। 2টো জিনশেং, এগুলো থেকে অন্তত 20টারও বেশি রূপোর মুদ্রা পাওয়া যাবে। এটা দিয়ে আমি কত মদ খেতে পারবো। আমার জিনিস ফেরত দাও। ঝাও মাওয়ের হাতে 2টো জিনশেং দেখে ঝাওমিংয়ের চোখে রক্ত নেমে এলো। এই জিনশেং ছিল তার জীবনের প্রশ্ন। দেখো তো একবার কেমন কথা বলছে। কিসের ফেরত? এই জিনিসগুলো আমি পেয়েছি, তাই স্বাভাবিকভাবেই এগুলো আমার। এই ছেলে, বেশি বকবক করিস না, না হলে তোর আবার ধুলাই হবে। ঝাউদা মাওয়ের কোনো কিছুতে কিছু এসে যায়নি। তার চোখে ঝাওমিং ছিল একজন ভীতু প্রকৃতির মানুষ। আগেও সে তাকে প্রায়ই হেনস্থা করত। তার জিনশেং কেড়ে নিয়েছে তো কি হয়েছে? ঝাওদা মাওয়ের এমন মনোভাব দেখে ঝাওমিং চুপ করে রইল। শুধু নিজের মনের ভেতর সেই খুনি মানসিকতা অনুভব করছিল, যা তার বুকে চাপা পড়েছিল এবং বাইরে বেরোনোর জন্য ছটপট করছিল। দামাও, তোর মায়ের! ঝাওমিং হঠাৎ জোরে চিৎকার করে উঠল এবং তারপর সে নিজের হাতের কোদাল নিয়ে শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে সজোরে ঝাওদা মাওয়ের মাথায় আঘাত করল। নিজের সফলতার আনন্দে বোধ হয়ে থাকা ঝাওদা মাও সামলে ওঠার সুযোগটুকু পেল না।
কোদালটি তার মাথার পেছনের অংশে লাগল এবং তার মারাত্মক মাথা ঘুরতে লাগল। এটা দেখে ঝাওদা মাওয়ের চোখ ছানাবড়া হয়ে গেল। তার মুখটা একটু হাঁ হয়ে গেল এবং সে কাঁপতে কাঁপতে নিজের আঙুল তুলল। সে বিশ্বাসই করতে পারছিল না যে ঝাওমিং এমনটা করতে পারে। ঝাওমিং আরও একবার কোদাল দিয়ে তার গালে আঘাত করল। ঠিক সেই মুহূর্তেই ঝাওদা মাওয়ের মুখ থেকে দাঁত ভেঙে পড়ল। সে কিছু বলতে চাইছিল, কিন্তু তার মুখ রক্তে ভরে গেল। কুকুরের বাচ্চা, যখন আমি এই দুনিয়ায় আসিনি তখন তুই আমাকে হেনস্থা করতিস, ওটা তাও ঠিক ছিল, কিন্তু এখন আসার পরও তুই আমাকে হেনস্থা করছিস, তাহলে আমার এখানে আসার কি লাভ হলো? তুই আমার জিনশেং কেড়ে নেওয়ার সাহস কি করে করলি? নিজের যোগ্যতা তো একবার দেখতিস। ঝাওমিং গালিগালাজ করতে করতে বলল এবং সাথে সাথে কোদাল দিয়ে অনবরত আঘাত করতে লাগল। একটার পর একটা হাড় ভাঙার আওয়াজ আসতে লাগল। খুব শীঘ্রই ঝাওদা মাওয়ের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং মগজ বাইরে বেরিয়ে এলো। তার শ্বাস থমকে গেল, কিন্তু তা সত্ত্বেও ঝাওমিং তাকে ছাড়ল না। সে সজোরে তার ঘাড়ে আঘাত করল। যতক্ষণ না তার ঘাড় ভেঙে গেল ততক্ষণ আঘাত করার পর সে মাটিতে ধপ করে বসে পড়ল। সে তখনও ভীত ছিল এবং হাঁপাচ্ছিল। ঝাওদা মাওয়ের লাশের দিকে তাকিয়ে ঝাওমিং চুপ করে রইল। শুধু তার নিজের থেকে একটা ঘৃণা আসছিল। 2 জন্ম মিলিয়ে সে প্রথমবার কাউকে মেরেছিল, কিন্তু তার এই নিয়ে বিন্দুমাত্র আফসোস ছিল না। তার জিনশেং কেড়ে নেওয়া মানে তার জীবন কেড়ে নেওয়ার সমান ছিল। যদি সে তাকে না মারত তাহলে নিজে কিভাবে বেঁচে থাকত? এই লাশটাকে ঠিকানায় লাগাতে হবে। ঝাওমিং আস্তে করে বলল। ওই রক্ত আর মাংসের দলা থেকে আসা দুর্গন্ধ চেপে রেখে সে লাশটাকে এক পাশে টেনে নিয়ে গেল এবং কোদাল দিয়ে কোনো মতে একটা ছোট গর্ত খুঁড়ে তাকে পুঁতে দিল। পাহাড়ে বন্যজন্তু অনেক আছে, রাত হলে কোনো না কোনো জন্তু আমার জন্য সব প্রমাণ মিটিয়ে দেবে। এই সব করার পর ঝাওমিং উঠল। সে জিনশেং আবার নিজের পকেটে রাখল এবং শহরের দিকে রওনা হল। শহরের বাইকাও তাঙের ভেতরে এক কর্মচারী এই সময় অ্যাবাকাসে হিসাব কষছিল এবং মুখে কিছু বিড়বিড় করছিল। হানিস, কালকের খাতায় 3 জিন 4 লিয়াং হুংছি এবং ডাং গুইয়ের হিসাব লেখো। এ কথা শুনে পাশে বসা দোকানদার অসহায়ভাবে মাথা নাড়ল এবং দীর্ঘশ্বাস ফেলল। লোকে বলে যে যেখানে থাকে সে সেখান থেকেই রোজগার করে। আগে জড়িবুটি সংগ্রহ করার মতো অনেক লোক ছিল, কিন্তু আফসোস, দুর্ভিক্ষ আসতেই যারা মরার তারা মরে গেল আর যারা পালানোর তারা পালিয়ে গেল। এই সাধারণ জড়িবুটিগুলো নিয়ে আসার লোকের তো অভাব নেই, কিন্তু আফসোস, এই ওষুধের দোকানে মূল্যবান জড়িবুটিরই পর্যাপ্ত নেই। আরে শিয়াউ, গিয়ে আরও কিছু ইস্তেহার লাগিয়ে দাও, বলে দাও যে আমাদের বাইকাও তাং মূল্যবান জড়িবুটি কিনছে। নিজের দোকানদারের কথা শুনে সেই ছেলেটি তার হাতের গণনা যন্ত্রটি নিচে রাখল এবং মাথা তুলে বলল, মালিক, ইস্তেহার তো অনেক আগেই লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু কেউই আসছে না। যারা আগে আমাদের জিনশেং এনে দিত তারাও পর্যন্ত এখনো আসেনি। আমার তো মনে হয় তারা হয়তো পাহাড়েই মারা গেছে। এ কথা শুনে দোকানদার কিছু বলল না, শুধু নিজের থুতনি হাতড়াতে হাতড়াতে গভীর ভাবনায় ডুবে গেল। তার এই দোকানটি বিশেষ জড়িবুটির ব্যবসা করত এবং সাথে হরেক রকমের তৈরি বড়ি বা ওষুধও বিক্রি করত। এখন মূল্যবান জড়িবুটির অভাবে জীবন বাঁচানোর সেই কিছু ফর্মুলা স্রেফ কাগজের টুকরো হয়ে রয়ে গেছিল। শীঘ্রই বছর শেষ হতে চলেছে এবং শহর থেকে সৈন্যদের ভর্তি করে তাদের সীমান্তে পাঠানো হচ্ছে। এছাড়া শহরের বাইরে 500 জনের একটি দলের সেনাপতি তার সৈন্যদের সাথে যাবে। সেই সময় ঠান্ডা লেগে হওয়া ক্ষতের ওষুধ এবং ফুসফুস থেকে রক্তপাতের মতো অভ্যন্তরীণ আঘাতের ওষুধ, এই সবই সেনাবাহিনীর সরবরাহকারীরা এবং তাদের দলগুলো কিনবে। এটা টাকা উপার্জনের খুব ভালো সুযোগ, একে হাতছাড়া করা যাবে না। শিয়াউ, যদি শহরের ইস্তেহার দিয়ে কাজ না হয় তবে গ্রামের দিকে যাও, প্রতিটা মফস্বলে গিয়ে এগুলো বিলি করো। ডেনড্রোবিয়াম এবং জিনশেংয়ের মতো মূল্যবান জড়িবুটি বেশি টাকা দিয়ে হলেও আমার জন্য কিনে আনো। আমার বিশ্বাস হয় না যে সত্যিই কিছু পাওয়া যাবে না। ধর 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 ধর। দোকানদার নিজের কথা অর্ধেকই বলতে পেরেছিলেন যে হঠাৎ একটা ছায়া ভেতরে ঢুকে পড়ল। মাথা তুলে দেখা গেল এক রোগা পাতলা সাধারণ পোশাক পরা যুবক। বাবু, শিয়াউ কাউন্টারের পেছন থেকে ডাকল। কিছু না বলে ঝাওমিং নিজের পকেট থেকে বের করা কাপড়ের থলেটা ওপরে তুলল। তার ভেতরে 2টো জিনশেংয়ের মূল ছিল। ঝট করে মুহূর্তেই ওই জিনশেং বাইরে বের করা হলো। পাশে দাঁড়িয়ে থাকা দোকানদার বাতাসের মতো গতিতে এক পলকে ঝাওমিংয়ের সামনে চলে এলো। তার চোখ জোড়া ওই 2টো জিনশেংয়ের মূলের উপর আটকে গেল। তারপর সে নিজের বুড়ো শুকনো জিনশেংয়ের মূলের ওপর আটকে গেল। তারপর সে নিজের বুড়ো শুকনো আঙুলগুলো বাড়িয়ে তার নখ দিয়ে একটি ছোট টুকরো ভেঙে নিজের মুখে পুরে নিল। স্বাদে মিষ্টি, সামান্য তেতো এবং প্রকৃতিতে কিছুটা গরম। এটা আসল মাল। আকার এবং গুণমান দেখে মনে হচ্ছে এটা প্রায় 35 বছর পুরনো বুনো পাহাড়ি জিনশেং। এই শহরে তো একে একটি দুর্লভ বস্তু বলে গণ্য করা হবে। খুব চমৎকার, ভালো জিনিস। দোকানদার প্রশংসা করতে করতে একটি দীর্ঘশ্বাস নিল। তারপর মাথা তুলে ঝাওমিংয়ের দিকে তাকিয়ে একটি মৃদু হাসির সাথে বলল,
যুবক, তুমি এটা কোথা থেকে পেয়েছ? মালিক, আপনি চিন্তা করবেন না, এটা একদম বৈধ উপায়ে আনা হয়েছে। ঝাওমিং তাড়াতাড়ি বলল। আচ্ছা, এই জিনশেংয়ের দুটো মূল আমি তোমাকে এর জন্য ৫৫ ত্যালে দিলাম, কেমন হয়? ব্যাপার এটা নয় যে আমি বেশি দাম দিতে চাইছি না, বরং তুমি এই জিনশেংটাকে খুব বাজেভাবে রক্ষণাবেক্ষণ করে রেখেছ। এটার অবস্থা ভালো নয়, না হলে আমি আরও ৫ লিয়াং বাড়িয়ে দিতাম। এ কথা শুনে ঝাওমিং চমকে গেল, তার বুক খুশিতে ভরে গেল। ৫৫ লিয়াং, এটা কত বড় সম্পদ ছিল! এই রূপো দিয়ে আমি শুধু যে সামরিক সেবার করই শোধ করতে পারব না, বরং বিপুল পরিমাণে জিনিসপত্রও কিনতে পারব, নিজের জীবন উন্নত করতে পারব। এটা ভেবে ভেবে ঝাওমিং মাথা তুলে দোকানদারের দিকে তাকালো এবং গম্ভীরভাবে মাথা নাড়ল। ঠিক আছে, আপনি যেমনটা বলবেন মালিক, তবে আমার ছোট মানের রূপোর নোট লাগবে। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না। যাও, ১০ লিয়াংয়ের ৫টা রূপোর নোট নিয়ে আসো, সাথে ৫ লিয়াংয়ের খুচরো রূপো। দোকানদার হেসে বলল। তারপর সে পেছনে ঘুরে নিজের সহকারীকে বলল, জি মালিক। সহকারী তাড়াতাড়ি নিজের গণনা যন্ত্রটি নিচে রাখল এবং সেটাই করতে চলে গেল। কিছুক্ষণ পর ঝাওমিন সেই রূপোর নোটগুলো হাতে নিল। তার মনের ভেতর এক অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। এই রূপোর নোটগুলো হয়তো ওজনে হালকা ছিল, কিন্তু এগুলো মানুষের জীবনের চেয়েও বেশি মূল্যবান ছিল। এগুলো থাকলে সে এবং তার বৌদি কিছু ভালো দিন কাটাতে পারত। ভবিষ্যতে যদি আরও ভালো জড়িবুটি পাও, তবে নির্দ্বিধায় এখানে নিয়ে এসো। তুমি চিন্তা করো না, আমার এই বাইকাও তাং একদম ন্যায্য মূল্য দেবে। ঠিক আছে, আমার মনে থাকবে মালিক, আমি আসছি। ঝাওমিং মাথা নাড়ল। তারপর সে আদবের সাথে হাতজোড় করল, ঘুরল এবং চলে গেল। পাশে দাঁড়িয়ে থাকা সহকারী শিয়াও উ ধীরে ধীরে বিড়বিড় করছিল। তার মনে কিছুটা ক্ষোভ ছিল। একটা গরিব কঙ্গাল বাঁশের লাঠির মতো রোগা পাতলা লোকের কাছেও এত রূপো থাকা উচিত? মালিক, আপনার কি মনে হয় যে আমাদের কাউকে খোঁজা উচিত? শিয়াও নিজের কথা অর্ধেকই বলেছিল যে সে নিজের হাত তুলল এবং নিজের ঘাড়ে আলতো করে একটা দাগ টানল। এর মানে স্পষ্ট ছিল। এ কথা শুনে দোকানদার নিজের থুতনির দাড়ি হাতড়াল, ওটা হালকা করে মোচড়াল। কিছুক্ষণ পর সে মাথা নেড়ে আস্তে করে বলল, তার কোনো প্রয়োজন নেই। মাত্র ৫০ লিয়েরঙের চেয়ে কিছু বেশি রূপই তো। এই ঝুঁকি নেওয়ার মতো নয়। এছাড়া এই ছেলেটি প্রকাশ্যে আমার বাইকাও তাঙে এসছিল। যদি সে দুদিনের মধ্যে মারা যায় আর কেউ জানতে পেরে যায়, তবে আমার এই বাইকাও তাঙের সুনাম কি নষ্ট হবে না? এখন আমরা বিপুল পরিমাণে জড়িবুটি কিনছি। আমরা ছোট লাভের জন্য বড় ক্ষতি করতে পারি না। জি মালিক, এই শিক্ষা পেয়ে গেছি। শিয়াও তাড়াতাড়ি সম্মান সহকারে মাথা নাড়ল। যাও এবং নিজের কাজে লেগে পড়ো। আমাকেও এখন বড়ি তৈরি করে নিতে হবে। এই দুটো জিনসেংয়ের মূল থেকে শরীরকে পুষ্টি দেওয়ার মতো অনেক বড়ি তৈরি হতে পারে। না, সেই সেনাপতিরা যারা যুদ্ধের ময়দানে গুরুতরভাবে আহত হয়েছেন এবং যাদের এখনই আরামের প্রয়োজন, তাদের এই জিনিসটারই অভাব রয়েছে। দাঁড়াও, যখন শহরের বাইরে থেকে সেনাবাহিনীর কমান্ডার আসবে, আমি তাকে ১০ লিয়েরং রূপোইঠটা বড়ি বিক্রি করব। খরচ ৫০ লিয়েরঙের চেয়ে কিছু বেশি। এক ঝটকায় ৭-৮ গুণ লাভ। দোকানদার হেসে বলল। বাইকাউতাং থেকে বেরোনোর পর ঝাওমিং বিন্দুমাত্র ইতস্তত করল না। সোজা শস্যের দোকানের দিকে রওনা হল। মোটাদানা শস্য এবং ভালো মানের শস্যের দুটোরই এক এক পাথর বস্তা কিনল। এছাড়া তেলের দোকানেও একবার ঢু মারল। সেই সাথে ছুতোরের দোকানেও গেল এবং কাঠের দুটো খাট কিনল। প্রথমে বায়না দিয়ে দিল, যখন ছুতোরের দোকানের লোকেরা খাট দুটো ঝাও পরিবারের কুড়ে ঘরে পৌঁছে দেবে, তখন বাকি টাকা মিটিয়ে দেব। এছাড়া ঠান্ডা বাড়ছে, তাই কিছু তুলোর লেপও কিনতে হবে। নিজের বৌদির জন্য আরও কিছু জামাকাপড়ও কিনতে হবে। এই সব করার পর ঝাওমিং দুটো খঞ্জরও কিনে নিল। একটা নিজের বুকে লুকিয়ে ফেলল এবং অন্যটা নিজের পায়ে বেঁধে নিল। সাথে লঙ্কা গুঁড়ো এবং ছাইয়ের একটি প্যাকেট কিনে নিজের আস্তিনে লুকিয়ে রাখল। শহরে প্রচুর ভিড়ভাট্টা এবং সবার নজর থাকে। আমি একলা এত সব জিনিসপত্র কিনছি, নিশ্চিতভাবেই কেউ না কেউ আমার উপর নজর রাখবে। আর একটু প্রস্তুতি নিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। কেনাকাটার প্রথম পর্ব শেষ হওয়ার পর ঝাওমিং মুখ দিয়ে একটা আফসোসের শব্দ করল। ১০ লিয়েরং রূপোর মধ্যে অর্ধেকেরও বেশি খরচা হয়ে গিয়েছিল, কিন্তু এখনও সবচেয়ে জরুরি জিনিসটা কেনা বাকি ছিল। এত সব জিনিসপত্র সে নিজের পিঠে করে বয়ে নিয়ে যেতে পারবে না। একটা গাড়ি কিনতেই হবে। এটা ভেবে ঝাওমিং একটা বাজারের দিকে রওনা হল। আজকালকার দিনে একটা সাধারণ গাধার গাড়ি থাকা পরবর্তী প্রজন্মের লাখ টাকার লাক্সারি গাড়ির চেয়ে কোনো অংশে কম নয়। আর যদি কারোর কাছে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি থাকে, তাহলে তো কথাই নেই। গ্রামের কথা তো ছেড়েই দিন, মফস্বলেও বুক ফুলিয়ে চলাফেরা করা যায়। সর্বোপরি, যখন আপনার কাছে এই গাড়ি থাকবে, আপনি অন্য কিছু না করলেও স্রেফ অন্যদের মালপত্র পৌঁছে দেওয়ার কাজটাই একটা ভালো রকমের আয়ের উৎস হতে পারে।
আর গাড়ি কেনার প্রধানত 3টি উপায় আছে। প্রথমটি হলো পশুর বাজার। এটা সাধারণত শহরের ফটকের কাছে বা কিছু প্রধান রাস্তায় বসে। এই ধরনের গাড়িগুলো বেশিরভাগই কাঠের চ্যাপ্টা ঠেলা গাড়ি হয়, যা কোনো পশুর সাথে জুড়ে দেওয়া হয়। দ্বিতীয়টি হলো বিশেষ গাড়ি তৈরির কারিগর। কিছু মানুষ কঠোর পরিশ্রম করে বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করেন এবং সঠিক পশু খুঁজে পেতেও সাহায্য করেন, কিন্তু এতে সবচেয়ে বেশি সময় লাগে এবং দামও সস্তা হয় না। তৃতীয় উপায়টি হলো দালালের মাধ্যমে। তাদের কাছে সবচেয়ে ভালো তথ্য থাকে। তারা পুরনো গাড়ি, ঘোড়া বা বাড়ির তথ্য বিক্রি করতে পারে এবং তার সাথে গ্যারেন্টিও দেয়। স্বাভাবিকভাবেই তাদের দামও সবচেয়ে বেশি হয়। ঝাওমিংয়ের গাড়ি কেনার জন্য বিশেষ কোনো চাহিদা ছিল না, শুধুমাত্র মালপত্র বহন করতে পারলেই যথেষ্ট ছিল। এখানে গন্ধটা বড্ড বেশি। এটা দেখে ঝাওমিং নিজের ভ্রু কুঁচকে নিল। এই গাড়ির বাজারে প্রচুর লোক ছিল এবং সব ধরনের পশুর গোবর জমা হয়েছিল। তা পরিষ্কার করার মতোও কেউ ছিল না। কিছুক্ষণ দেখার পর ঝাওমিং কিছুই বুঝতে পারল না। তারপর তার নজর একপাশে ছেঁড়া কোট জড়িয়ে এক কালো গাধার পাশে ঝুঁকে বসে থাকা এক বৃদ্ধ লোকের ওপর পড়ল। এই বৃদ্ধ লোকটাকে একটু বেশি সৎ মনে হচ্ছে। এটা ভেবে ঝাওমিং নিজেই কথা বলা শুরু করল। বাবা, এই গাধাটা কতই বিক্রি করবেন? সেই বলিরেখা ভরা মুখের বৃদ্ধ লোকটা নিজের চোখ দুটো অর্ধেক খুলে ঝাওমিংকে দেখল। সে নিজের ভাঙা গলায় বাজারের ভাষায় কিছু বলল। গাধার 4 বছর বয়স, পুরনো গাড়ির অ্যাক্সেল ক্ষয় হয়ে গেছে, দাম একদম, দরাদরি হবে না। ঝাওমিং এটা শোনা মাত্রই, এই কথা শুনে সে তখনই লজ্জিত হয়ে গেল। সে এটা বুঝতেও পারল না। এটা দেখে বৃদ্ধ লোকটার বুঝতে বাকি রইল না যে ঝাওমিং এই ব্যবসায় নতুন। সে তক্ষণই জোশে চলে এলো। সে পাশের কালো গাধাটাকে চাপড় দিল। এটা পুরুষ গাধা, খাসি করা নয়, 4 বছর বয়স। এটা কিনলে সাথে ওই পুরনো চ্যাপ্টা গাড়িটা বিনামূল্যে পাওয়া যাবে। গাড়ি চলার সময় একদিকে টেনে যায় না। হ্যাঁ, দূর থেকে আওয়াজ অবশ্যই হয়। একদম 14 তলার উপর। বাবা, একটু কি সস্তা করা যায়? যুবক, এমন কোনো নিয়ম নেই। তুমি আসতেই সরাসরি দাম জিজ্ঞেস করলে আর আমি এক দাম বলেছি, তাই দাম কম হবে না। হ্যাঁ, যদি তুমি কাল আবার আসো তবে আলাদা কথা। হ্যাঁ, যদি তোমার আস্তিনে দরাদরি করার কৌশল জানা থাকতো তবে আমরা অবশ্যই কথা বলতে পারতাম। কিন্তু তুমি স্পষ্টতই এই ব্যবসার নিয়ম জানো না। হয়তো তোমার গাধা চেনার ক্ষমতাও নেই। ব্যবসার নিয়ম অনুযায়ী যা বলে দিয়েছি সেটাই শেষ। যদি আমি দাম বদলাই তাহলে আমি আমার নিজের নিয়মই ভাঙব। কিন্তু তুমি চিন্তা করো না, আমি যে দাম বলেছি তা একদম ন্যায্য। তুমি চাইলে পুরো বাজার ঘুরে আবার আসতে পারো। আসল কথা হলো, যদি তুমি বেশি খোঁজাখুঁজি করো তাহলে হতে পারে কারোর নজর তোমার ওপর পড়ে যাবে। এই জামানায় মাত্র 2 তোলার উপর জন্যেও কারোর জীবন চলে যেতে পারে, আর এটা তো 10 তোলারও বেশি কথা। এটা শুনে ঝাওমিং এক মুহূর্তের জন্য চমকে গেল। তারপর সে সাবধানে এদিক ওদিক তাকালো। কিছুক্ষণ ভাবার পর সে মাথা তুলে একটু সম্মানের সাথে বলল, এই নিন 15 তোলার উপর। খুচরো ফেরত দেওয়ার দরকার নেই, শুধু আপনি একটু বুঝিয়ে দিন। এ কথা শুনে বৃদ্ধ লোকটা চমকে গেল। তারপর সে হাসল এবং মানা করল না। সে শুধু রূপোটা নিজের থলেতে রেখে দিল। তুমি কিছুটা সরল ঠিকই, কিন্তু বোকা নও। এই বাজারে সব ধরনের মানুষ আছে, ভালোও আছে আবার মন্দও আছে। এমনকি সবচেয়ে সস্তা গাধার গাড়ির দামও 10 তোলার বেশি। যদি কেউ এটা চুপিসাকে হাতিয়ে নেয় তাহলে একবারেই তার পুরো পরিবারের বছর ভরের খরচ উঠে যাবে। তোমার সাথে এই ব্যবসার কোনো লোক নেই। টাকা হারানো তো ছোট ব্যাপার, ভয় হলো যদি কোনো খারাপ মানুষের পাল্লায় পড়ে যাও তাহলে জীবনটাই খোঁড়াতে হবে। এ কথা বলতে বলতে বৃদ্ধ লোকটা নিজের গলা আরও নামিয়ে নিল। বাজার থেকে বেরোনোর পর খেয়াল রাখবে যে কপালে মাঝখানে তিল ঠাকা কোনো লোক তোমার পিছু নিচ্ছে কিনা, অথবা লিকলিকে মুখ আর বাদরের মতো দেখতে যে নীল রঙের ছেঁড়া চোগা পড়ে আছে সে তোমার পিছু নিচ্ছে কিনা। যদি তেমন কাউকে দেখতে পাও তাহলে বুঝে নিও যে তোমার ওপর নজর রাখা হচ্ছে। তুমি নিজের খেয়াল নিজেই রেখো। আমি বুড়ো মানুষ এটা দেখতে চাই না যে আমার একটা গাধার গাড়ি কাল আবার এই বাজারে এসে দাঁড়িয়ে থাকুক আর নতুন কোনো ক্রেতার অপেক্ষা করুক। এতটুকু বলে বৃদ্ধ লোকটা মাথা ঘুরিয়ে কিছুটা দূরে চ্যাপ্টা গাড়ির ওপর বসে থাকা এক লোককে ডাকল। সানের, এই ছোট ভাইয়ের জন্য গাড়িটা জুড়ে দাও আর একে বাজার থেকে বাইরে পর্যন্ত ছেড়ে এসো। ঝাওমিং মাথা ঘুরিয়ে সাবধানে একবার দেখল যে একটা হট্টাকট্টা লোক চ্যাপ্টা গাড়িটা টেনে নিয়ে আসছে। সে ওটাকে কালো গাধাটার সাথে জুড়ল এবং তারপর লাগাম আর চাবুক তাকে দিয়ে দিল। চলো, আমি তোমাকে বাজার থেকে বাইরে ছেড়ে আসি। ধন্যবাদ পালোয়ান। এটা শুনে ঝাওমিং তাড়াতাড়ি ধন্যবাদ জানালো আর গাড়িতে উঠে বসল। কিছুক্ষণ পর ঝাওমিং সেই পালোয়ালের সাথে বাজার থেকে বেরিয়ে নিজের কেনা সব মালপত্র গাধার গাড়িতে চাপিয়ে নিল। রাস্তায় সাবধানে থেকো, পালোয়ান বিদায় জানালো এবং তারপর লম্বা লম্বা পা ফেলে বাজারে ফিরে গেল। সে দৌড়ে তার বাবার কাছে গেল, তাকে বিদায় দেওয়া হলো। চলো, আমরা কিছু জিনিস কিনে নি, এবার আমাদেরও ফিরে যাওয়া উচিত। বৃদ্ধ লোকটা মাথা নাড়ল। তারপর নিজের হাত পিছনে করে ওঠার এবং যাওয়ার জন্য প্রস্তুত হল। কিন্তু যেমন সে যেতে লাগল কিছু কুদৃষ্টি তাদের ওপর পড়ল। এটা দেখে বৃদ্ধ লোকটা সাথে সাথে হাসল। বড় মজাদার ব্যাপার।
কেউ আমাদের বাব্যেটাকে নিজের শিকার ভাবছে। এ কথা শুনে সেই পালোয়ান কিছুই বলল না, শুধু সে চুপচাপ নিজের হাতে থাকা বাঁশের লাঠিটা শক্ত করে ধরে নিল এবং নিজের চোখ কুঁচকে চটপটে হয়ে ডানে বামে তাকাতে লাগল। আগের বার আমি ওদের খুব একটা মারিনি, এবার তুমি আমাকে আটকাবে না, তাই না? যেই মরতে চায় তুমি তাকে মারতে পারো। এ কথা বলে বুড়ো লোকটা চুপচাপ চলে গেল। কিছুটা দূরে কিছু লোক একে অপরের দিকে তাকালো। তারা বেশি কিছু বলল না ঠিকই, তবে তাদের নজর বাঁদিকের ভ্রুয়ের মাঝে তিল থাকা এক মাঝবয়সী লোকের উপর গিয়ে আটকে গেল। পাও ভাই, আপনি কি বলেন? ওই বুড়োর সাথে লাগতে যাওয়া ঠিক হবে না। আপাতত ওকে ছেড়ে দিন। লাউচি, তুমি আমার সাথে চলো। বাকিরা এখানেই নজর রাখো। চুরি করতে পারলে চুরি করো, লুটতে পারলে লুটে নাও। জি। শহরের বাইরে দরজায় পাহারা দেওয়া সিপাহী তার গাড়িতে অনবরত তল্লাশি চালাচ্ছিল। ঝাওমিং তাকে কিছু তামার মুদ্রাও দিল, তবুও সে তাকে যেতে দিচ্ছিল না। এটা দেখে ঝাওমিং নিজের ভ্রু কুঁচকে নিল। যখন কিছু অদ্ভুত ঘটে তখন নিশ্চয়ই কোনো গোলমাল থাকে। ঠিক আছে, তুমি যেতে পারো। হঠাৎ এক সিপাহী চিৎকার করে উঠল। ঝাওমিং যে এতক্ষণ ভাবছিল কি করা যায়, এ কথা শুনে খুব খুশি হল। সে তাড়াতাড়ি সম্মতি জানালো এবং গাধাটাকে চাবুক মেরে এগিয়ে নিয়ে গেল। কিন্তু যেমনই ঝাওমিং সেখান থেকে বেরোল, দুটো ছায়া চুপিসারে সামনে এলো। তাদের মধ্যে একজন সেই লোকটাই ছিল যার ভ্রুয়ের মাঝে তিল ছিল, যাকে স্পষ্টতই কোনো ভালো মানুষ বলে মনে হচ্ছিল না। শহরের দরজা দিয়ে যাওয়ার সময় পাওভাই নামের ওই মাঝবয়সী লোকটা পাহারাদারকে, মানে দরজায় পাহারা দেওয়া দুই সিপাহীকে ইশারা করল। এটা দেখে সিপাহী হালকা হাসল। কোনো কথা না বলেই সবকিছু বোঝা হয়ে গিয়েছিল। এই ধরনের নোংরা কাজ করায় তারা পুরনো সঙ্গী ছিল। প্রতিদিন শহর থেকে বাইরে গাড়ি নিয়ে যাওয়া প্রায় সব মুখই চেনা হতো। যদি তারা কোনো নতুন মুখ দেখতে পেত, তবে তাদের শুধু তাকে দুটো ধূপকাঠি জ্বলার সময় পর্যন্ত আটকে রাখতে হতো। যদি বাজার থেকে কেউ আসে, তবে তারা তাকে যেতে দিত। যদি পাওভাইদের মতো লোকের দল লুটে সফল হতো, তবে তাদের ঘরে ভাগ হিসেবে দুটোর উপর মুদ্রা অবশ্যই পৌঁছে যেত। লুট অসফল হলেও তাদের এতে কিছু আসত যেত না। সর্বোপরি তারা তো আর লুটে সরাসরি অংশ নেয়নি। অবশ্যই কিছুটা সময়ের জন্য টালবাহানা করি। এখনো পর্যন্ত বাজার থেকে কেউ আসেনি, এর মানে গাড়িওয়ালা এখনো শিকার হয়নি। ওরা তাকে স্বাভাবিকভাবেই যেতে দেবে। এই ছেলের গাধার গাড়িতে প্রচুর মালপত্র চাপানো আছে, পরে আমরাও কিছুটা ভাগ পেয়ে যাব, কোনো সমস্যা নেই। এই কথা শুনে ওই পাওগে তাড়াতাড়ি মাথা নাড়ল। তখনই সে নিজের গতি বাড়িয়ে দিল এবং ঝাওমিংয়ের দিকে ছুটল। অন্যদিকে গাড়ি চালাতে থাকা ঝাওমিং জি জান দিয়ে চাবুক চালাচ্ছিল। কিন্তু আফসোস, এই কালো গাধা এমনিতেও জোরে দৌড়াত না এবং এখন এত বড় গাড়ি টানতে গিয়ে তার গতি আরও কমে গিয়েছিল। দাঁড়া মায়ের ভোগে যাওয়া ছেলে! এটা দেখে পেছনে আসতে থাকা পাওগে আর লাউচি তক্ষুনি অস্থির হয়ে উঠল এবং দ্রুত পিছু নিতে লাগল। সেই দুটো ছায়া ঠিক পেছনে পৌঁছে যাওয়া দেখে ঝাওমিং সাহস জোগাল এবং নিচু গলায় চিৎকার করে উঠল। নিজেকে সাহস দিয়ে বলল, শালা যা হবার দেখা যাবে। এ কথা বলে ঝাওমিং জোরে লাগাম টানল। গাধার গাড়ি থেকে নিচে লাফ দেওয়ার পর সে হড়বড় করে নিজের কাপড়ের ভিতর থেকে কিছু একটা বের করল। পুরনো কাপড়ে জড়ানো তামার মুদ্রাগুলো খটমট করে নিচে ছড়িয়ে পড়ল এবং সে দ্রুত 10 তায়েলের একটা রূপোর নোট বের করল, যা দুমড়ে মুচড়ে চড়াজীর্ণ হয়ে গিয়েছিল। ওটা তামার মুদ্রার স্তূপের উপর ছুড়ে দিল। তারপর ভয়ের নাটক করতে করতে কাঁপা কাঁপা গলায় বলল, বাহাদুরের দল, শান্তিতে কথা বলা যেতে পারে। এই টাকা আপনারা নিয়ে নিন, মদ খাবেন, আমাকে যেতে দিন, কেমন হবে? সর্দার পাওগে কয়েক কদম দূরে থামল। তার চওড়া দাগওয়ালা মুখে হালকা একটা হাসি ছিল। সে প্রথমে মাটিতে পড়ে থাকা টাকার ওপর নজর দিল এবং তার চোখে একটা লোভের পলক খেলে গেল। যেমনই সে ওগুলো তুলতে যাচ্ছিল, সে দেখল যে বাতাসের একটা ঝাপটা ঘাসের ওপর দিয়ে বয়ে গেল। এরপর সে টাকা তোলার চিন্তা ছেড়ে দিল এবং ঝাওমিংকে ঘুরতে লাগল। হ্যাঁ, তুই তো বেশ বুদ্ধিমান, কিন্তু তোর টাকাও আমার চাই, তোর গাড়ির মালপত্রও আমার চাই, আর তোর জীবনটাও আমাদের নিতে হবে। যদি তোকে জীবিত ছেড়ে দিই, তাহলে তুই পরে গিয়ে কাচারিতে আমাদের বিরুদ্ধে নালিশ করবি। তাহলে আমরা ভাইয়েরা বাঁচব কি করে? লাউছি, তুই কাজ খতম কর। এ কথা শুনে লাউছি নামের সেই লম্বা পাতলা লোকটা তক্ষুনি এগিয়ে এলো। তার হাতে একটা ছোট ছুরি ছিল, যা এক ঠান্ডা চমকের সাথে সোজা ঝাওমিংয়ের দিকে এলো। ঝাওমিংয়ের চোখের মণি সংকুচিত হয়ে গেল। সে নিজের শরীর ঘোরালো এবং রাস্তার ধারে ঘন ঘাসের দিকে লাফ দিল। হ্যাঁ, তোর মনে হয় তুই পালাতে পারবি? যদি তুই পালিয়ে যাস, তাহলে আমি তোকে নিজের বাপ বলে মানব। লাউছিয়ের মুখ ঘৃণায় ভরা ছিল। সেও তার পিছনে লাফিয়ে পড়ল। কিন্তু যেই মুহূর্তে সে পিছু নিল, যান বাঁচিয়ে পালাতে থাকা ঝাওমিং হঠাৎ ঘুরে গেল। সে সুযোগের সদ্ব্যবহার করে নিজের আস্তিনে লুকিয়ে রাখা লঙ্কাগুঁড়ো সোজা লাউছিয়ের মুখে ছুঁড়ে মারল।
আমার চোখ! লাউছি এই আচমকা আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। সে অজান্তেই নিজের চোখ ঢেকে ফেলল এবং ব্যথায় চিৎকার করতে লাগল। এটা দেখে ঝাওমিং বিন্দুমাত্র ইতস্তত করল না এবং নিজের কাপড়ে লুকিয়ে রাখা খঞ্জরটা সে আগেই ধরে ফেলেছিল, কোনো কথা না বলে ওটা লাউছিয়ের গায়ে গেঁথে দিল। লাউছি শুধু নিজের পেটে তীব্র ব্যথা অনুভব করল এবং অজান্তেই সে ওটা চেপে ধরতে চাইল, কিন্তু পরের মুহূর্তেই খঞ্জরটা বাইরে টেনে নেওয়া হলো এবং চোখের পলকে আবার তার গলায় গেঁথে দেওয়া হলো। গরম রক্ত তক্ষুনি ছিটকে বের হলো এবং গলা বেয়ে নিচে নামতে লাগল। তার জামাকাপড় ভিজে গেল এবং তার শরীরটাও সোজা মাটিতে আছড়ে পড়ল। এটা দেখে ঝাওমিং এগিয়ে গেল এবং তার হাত থেকে খঞ্জর কেড়ে নিয়ে সোজা পাওগের দিকে ছুটল। সে দেখল পাওগে নিজের হাঁটুর ওপর ভর দিয়ে ঘাসের মধ্যে কিছু খুঁজছিল। যেমনই সে টাকাগুলো পেল, সে খুশি হতে না হতেই লাউছিয়ের চিৎকার শুনতে পেল। যেমনই সে উঠে দেখতে যাবে, একটা খঞ্জর দ্রুত গতিতে তার দিকে ছুঁড়ে মারা হলো। পাওগে হড়বড় করে একপাশে সরে গেল এবং ঘুরে সতর্ক হয়ে গেল। সে দেখল যে ঝাওমিং খুব একটা দূরে ছিল না। ভালো ছেলে, লাউছিয়েকে মেরে ফেললি, তোর মধ্যে কিছুটা তো দম আছে। ঝাওমিং চুপ করে রইল। সে শুধু আরেকটা খঞ্জর ছুঁড়ে মারল। এবারও পাওগে হাত তুলে নিজের তলোয়ার দিয়ে ওটাকে হাওয়াতেই নামিয়ে দিল। তারপর অবজ্ঞার সাথে বলল, হ্যাঁ, বেকার। এ কথায় অবজ্ঞায় মেতে উঠল। সে আবার ওটাকে নামানোর জন্য নিচের তলোয়ার তুলল, কিন্তু যেই মুহূর্তে তার তলোয়ার ধাক্কা খেল, ধাতুর সংঘর্ষের যে আওয়াজ সে ভেবেছিল তা হলো না, বরং একটা লঙ্কা গুঁড়োর কুয়াশা উঠল এবং তার পুরো মুখে ছেয়ে গেল। দুই ধরনের অনুভূতি একসাথে তার পুরো শরীরে দৌড় গেল এবং তার চোখ থেকে জল বেরিয়ে এলো। সে হাঁচি দেওয়া থেকে নিজেকে আটকাতে পারল না। আর ঝাওমিংও বা এই সুযোগ কিভাবে হাতছাড়া করত? সে তক্ষুনি নিজের পায়ের ডিমের কাছে লুকিয়ে রাখা খঞ্জর বের করে নিল এবং পাওগের পেটে গেঁথে দিল। খচাত! এই মারাত্মক আঘাতে পাওগের শরীর অজান্তেই এক মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল এবং ঠিক সেই মুহূর্তে ঝাওমিং আরেক আঘাতে তার বুক ফুটো করে দিল। সোজা মৃত্যু। ওই পাওগের দিকে তাকিয়ে, যে লাউছিয়ের পথে চলে গিয়েছিল, যাকে সে নিজে দুটো খঞ্জর দিয়ে মেরে ফেলেছিল, ঝাওমিং একটা ঠান্ডা শ্বাস নিল। কুংফু কি কাজের? একটা লঙ্কাগুলোর প্যাকেটই কাজ খতম করে দিল। ঝাওমিং ঘৃণায় থুতু ফেলল। তারপর সে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য যে সে সত্যিই মরে গেছে, সে পাওগের গলায় আরেকবার খঞ্জর গেঁথে দিল। এরপরই সে ঘুরল এবং ওই দুটো খঞ্জর তুলে নিল যা থেকে পাওগে আগে বেঁচে গিয়েছিল। ৪ যেমনই ঝাওমিং খঞ্জরটাকে হালকা করে ঘোরালো, লোকটার সুতির জামা ছিঁড়ে গেল। ঝাওমিং তার হাত ভিতরে ঢোকালো। সে দুজনের পকেটে হাতড়াতে শুরু করল এবং সত্যি সত্যিই কিছু তামার মুদ্রা বের করে আনল। সে সাবধানে ওগুলো গুনল। পুরো ১০০-র চেয়েও বেশি মুদ্রা ছিল। এছাড়াও একটা টোকেনও পাওয়া গেল। ওই টোকেনটা না জানি কত সময় ধরে ঘষা খাচ্ছিল। তার ৪টে কোণ গোল এবং মসৃণ হয়ে গিয়েছিল এবং তার ওপর কালির দাগ ছিল। তার ওপর ব্ল্যাক টাইগার দুটো শব্দ খোদাই করা ছিল। ব্ল্যাক টাইগার গ্যাং! এটা দেখে ঝাওমিংয়ের কপাল কুঁচকে গেল। ব্ল্যাক টাইগার গ্যাং সাংশান কাউন্টির অন্যতম নামকরা দল। বলা হতো যে তাতে প্রায় ১০০ জন লোক ছিল। সাধারণ দিনে দুটো রাস্তা থেকে হাপ্তা ওসুল করার ছাড়াও তারা কিছু ছোটখাটো চুরিও করত। জেলা ম্যাজিস্ট্রেট তাদের এই জন্য খতম করত না, কারণ এই ব্ল্যাক টাইগার গ্যাং প্রতি বছর সেনাবাহিনীতে ভর্তি হওয়ার সংখ্যা পূরণ করার জন্য নিজেদের গ্যাং থেকে বেশ কিছু লোককে বেছে পাঠাত। আর দ্বিতীয় কারণটি হল, এই ব্ল্যাক টাইগার গ্যাংয়ের প্রধান তাদের প্রচুর টাকাও দিত। যখন আমার বাবা আর দাদা সীমান্তে যায়নি, তখন তাদের প্রায় শিকার করে শহরে বিক্রি করতে আসত। সেই সময় তাদের থেকে খুব জোর জবরদস্তি টাকা আদায় করা হতো। এটা আমার বাবা আর দাদার প্রতিশোধ নেবার মতোই হলো। ঝাওমিং আস্তে করে বিড়বিড় করল। শুধু আফসোসের কথাই, দুটো শালাও কঙ্গাল। কোনো আশ্চর্য নেই যে তারা আমাকে নিজেদের নিশানা বানিয়েছিল। ঝাওমিং আবার আস্তে করে কিছু বলল, তারপর মাটিতে পড়ে থাকা লাশগুলোকে টেনে নিয়ে ঝোপের আড়ালে চলে গেল। সে ডানে বামে তাকালো এবং যখন নিশ্চিত হল যে কেউ দেখেনি, তখন সে গাধার গাড়ির ওপর লাফিয়ে বসে পড়ল এবং চাবুক ঘোরাতে লাগল। ঝাও পরিবারের উপত্যকার দিকে রওনা দিল। জ্যোৎস্না রাত ছিল গভীর, যা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। হেলে দুলে থাকা গাছগুলোর ছায়া আবছা দেখা যাচ্ছিল এবং একটা কাক ঠান্ডা ডালে বসে কাঁ কাঁ করছিল। এই মুহূর্তে শরতের হাওয়া জোরালো বইছিল, কুয়াশা পড়ছিল এবং ঠান্ডার কারণেই রাতের আকাশে কালো মেঘ কম ছিল। জ্যোৎস্না রাতের রাস্তা খুব পরিষ্কার দেখা যাচ্ছিল। লণ্ঠন না থাকলেও ঘরের রাস্তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। শুধু এটুকুই যে গাড়িটা কিছুটা ধীরে চলছিল। সেই সামান্য চড়চড় আওয়াজ করা গাড়িটা অন্ধকার রাতে দুলতে দুলতে কানের ভেতর খুব চিমটি কাটছিল। ঝাও মিং নিজের চোখ কুঁচকে নিল। তার মুখে কেনা মিষ্টি শুকনো ফল ছিল। সামনে আসতে থাকা ঝাও পরিবারের উপত্যকা দেখে তার মনের ভেতর এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হচ্ছিল।
এখন ঘরে মাংস আছে, পকেটে টাকা আছে, গাড়িতে শস্য আছে এবং এক অত্যন্ত লাবণ্যময়ী বৌদি আছে যে মনে প্রাণে আমার সেবা করে। শীঘ্রই আমি একটা ভালো জীবন কাটাতে পারব। যদিও এই জীবন আমার আগের জীবনের তুলনায় কিছুই নয়, কিন্তু অন্তত আমি আরেকটা জীবন তো পেয়েছি, তাই না? হি হি হঠাৎ চলতে চলতে কালো গাধাটা ডেকে উঠল। সে একটা অদ্ভুত চিৎকার করল, যা নিজের মুখের মিষ্টতার আনন্দ নিতে থাকা এবং ভবিষ্যতের স্বপ্ন দেখতে থাকা ঝাও মিংকে হঠাৎ চমকে দিল এবং সে অজান্তেই নিজের আস্তিন স্পর্শ করল। দুটো খঞ্জর তার হাতে চলে এসেছিল। লঙ্কা গুঁড়োর বেঁচে থাকা শেষ প্যাকেটটাও চুপিসারে একটা ছোট্ট ফুটো করে কাটা হয়েছিল। যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে লঙ্কা গুঁড়ো দিয়েই স্বাগত জানাতে হবে। খো 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 বড়দা, ধীরে চলো, মেজদার খুব গভীর চোট লেগেছে আর আমার বুকে আমার ভয় হচ্ছে হাড় ভেঙে গেছে। তখনই পাশ থেকে একটা নিচু চাপা আওয়াজ এলো। মাথা ঘুরিয়ে দেখতেই যে কথা বলছিল সে অন্য কেউ নয়, বরং ছেঁড়া খোড়া পোশাক পরা এবং অনবরত কাশতে থাকা ঝাও ডি ছিল। এটা দেখে ঝাও মিং চলকে গেল। ঝাও হাই, ঝাও তিয়ানাং, ঝাও ডি, এই ৩ লি ভাই কোনো সাধারণ লোক নয়। সিস্টেম থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই ৩ জন সম্ভবত অনেক মানুষের ওপর হামলা করে তাদের মেরে ফেলেছে। এখন যখন তারা আহত, তাহলে আন্দাজ করা যায় যে অন্যদের লুট করার সময়ই তারা আহত হয়েছে। এটা ভেবেতেই ঝাওমিংয়ের মনে এক মুহূর্তের জন্য ঘাবড়ানি খেলে গেল। এই সব লোক খলনায়ক অপরাধী, এদের হাতে অনেক মানুষের রক্ত লেগে আছে। আমাকে একটু সাবধানে থাকতে হবে। একটু ধৈর্য ধরো, বাড়ি পৌঁছে যাও, মা আর বাবার কাছে ক্ষত সারানোর ওষুধ আছে। শুধু এই রাতটা কেটে যাক, কাল আমরা শহরে গিয়ে কবিরাজকে দেখিয়ে নেব। ঝাও হাই নিজের ছোট ভাইয়ের দিকে তাকালো এবং নিচু গলায় তাকে সান্ত্বনা দিল। কথা বলতে বলতে তার নজর নিজে থেকেই কাঁধের দিকে চলে গেল, যেখানে এখনও একটা ছুরি গেঁথেছিল। এই মুহূর্তে সে ওটা বের করার সাহস করতে চাইছিল না। এবার তাদের ভালো কামাই হয়েছিল। ৩ জনেরই সামরিক সেবার কর শোধ করার জন্য রূপোর মুদ্রা প্রায় জমা হয়ে গেছে। অন্তত আগামী কয়েক বছর তো শান্তিতে কাটবে। নিজেদের মা বাবারও ভালোভাবে সেবা করতে পারবে। এই দুর্ভিক্ষে না খেয়ে মরার দশা তো আর হবে না। মেজো ভাই, আমি তুলছি। ওটাকে যেমনই ঝাও হাই সাহায্যের জন্য প্রস্তুত হল, সে হঠাৎ সতর্ক হয়ে এক পাশে তাকাতে লাগল। তখনই সে দেখল যে একটা গাধার গাড়ি হেলে দুলে এই দিকেই চলে আসছে। দেখতে মনে হচ্ছিল ওটাও ঝাজিয়া গ্রামে যাচ্ছে। ঝাও হাই ভাই, এত রাতে ফিরলে? হ্যাঁ, কাজ ছিল। তুমি ঝাও মিং? কাউকে এভাবে দোয়া সালাম করতে দেখে ঝাও হাইয়ের চোখ ছানা বড়া হয়ে গেল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ঝাও মিং এবং তার নিজের বিধবা বৌদি গ্রামের সবচেয়ে বড় কঙ্গাল। কে না জানে যে তাদের অবস্থা দুবেলার রুটির জন্য তরসানোর মতো ছিল। এই চোখের পলকে এমন কি হয়ে গেল যে সে একটা গাধার গাড়ি টেনে ফিরে আসছে? কোথাও আমার ভুল হচ্ছে না তো? ঝাও হাই নিজের চোখ রগড়াল এবং বিড়বিড় করল। বড়দা, তোমার ভুল হচ্ছে না, এই ছেলের তো সত্যিই লটারি লেগেছে। পাশে দাঁড়িয়ে থাকা ঝাও ডি ধীরে ধীরে ফিসফিস করল। তার চোখে লোভের ঝিলিক ছিল। ভাই খুব ভালো করেই জানত তার ভাইয়ের কথার মানে কি। যদি সত্যি একে লুট করার সুযোগ পাওয়া যায়, তাহলে এর থেকে ভালো কিছু হবে না। শুধু সমস্যা এই যে আমরা ঝাজিয়া গ্রামের খুব কাছে আছি। যদি এই কথা রাষ্ট্র হয়ে যায়, তাহলে আমাদের ৩ ভাইয়ের ইজ্জত মাটিতে মিশে যাবে। এমনকি আমাদের মা বাবাও বেকার বিপদে পড়ে যাবেন। আর তাছাড়া যখন ঝাও মিংয়ের বাবা বেঁচে ছিলেন, তখন তার নিজের বাবার সাথে ভালো বন্ধুত্ব ছিল। সবশেষে এবং সবচেয়ে জরুরি কথা এই যে আমরা ৩ জনের মধ্যে কেউ আহত আর কেউ পঙ্গু। তার ওপর এই মুহূর্তে ঝাও মিং যদিও মুখ দিয়ে দোয়া সালাম করছিল, কিন্তু তার চেহারা পুরোপুরি সতর্ক ছিল এবং মনে হচ্ছিল সে হাতে কিছু ধরে আছে। ওপর থেকে তার শরীর থেকে হালকা রক্তের গন্ধ আসছিল। এতে স্পষ্ট ছিল যে এও কোনো সহজ শিকার নয়। এর ওপর হাত দেওয়া হয়তো ভালো প্রমাণিত হবে না। ঝাও মিং ভাই, তুমি তো রাতারাতি আমির বনে গেছ, জমিদার হয়ে গেছ। কোথায় হাত মেরেছ? আমাদের ভাইদেরও তো কিছু বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গাড়ি আমার নয়। যদি এটা সত্যি আমার হতো, তাহলে কতই না ভালো হতো। ঝাও মিং হেসে কথা উড়িয়ে দিল। তারপর সে কথা ঘুরিয়ে বলল, এখন অনেক দেরি হয়ে গেছে, আমাকেও এখন চলতে হবে। আপনাদের সবার সাথে পরে দেখা হবে। এতটুকু বলে হাত নাড়িয়ে ঝাও মিং গাধার গাড়ি হাঁকিয়ে তাদের সামনে দিয়ে চলে গেল। কিন্তু তার চোখ এক মুহূর্তের জন্য ওই ৩ জনের ওপর থেকে সরল না।
আস্তিনে লুকিয়ে রাখা খঞ্জর তখনও তার মুঠোর মধ্যে শক্ত করে ধরা ছিল। যদি এই তিনজন সামান্যতম কোনো গলমাল করত, তাহলে এই লঙ্কা গুঁড়ো তো অবশ্যই ছিটকে যেত। আর ঝাও হাই আর তার দুই ভাইও ঝাও মিংয়ের দিকে সরাসরি তাকিয়েছিল। শুধু ঝাও মিং আরও দূরে চলে যাওয়ার অপেক্ষা করল এবং তারপর মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলল। এই ছেলে সত্যি আগের মতো নেই, এত সতর্ক হয়ে গেছে, কিন্তু যতই সতর্ক হোক না কেন, তাতে কি হবে? ঝাও ডি ঘৃণার সাথে বলল, যখন আমাদের ভাইদের ক্ষত শুকিয়ে যাবে তখন ওকে খতম করার অনেক সময় পাওয়া যাবে। আমাদের আব্বা সবসময় বলেন, আকাশে ড্রাগনের মাংস সবচেয়ে সেরা, আর মাটিতে গাধার মাংস সবচেয়ে সুস্বাদু। পরে এই গাধাটাকে মেরে আমাদের আব্বাকে খাওয়াবো, গাড়িটাকে শহরে নিয়ে গিয়ে বেচে দেব। এমন হতেই পারে না যে কেউ কিনবে না। সেজো ঠিকই বলছে। মেজ ভাই ঝাও তিয়ানো সহমতে মাথা নাড়ল। ওই ছেলের নিশ্চয়ই কোনো লটারি লেগেছে। এত বড় সম্পত্তি সে এটা কিভাবে সামলাবে? আমার মতে তো এটা শুধু আমরা ভাইয়েরাই সামলাতে পারি। হ্যাঁ, মেজ ভাই ঠিকই বলছেন। যখন আমরা ঝাও মিং ওই ছেলিকে ঠিকানায় লাগিয়ে দেব, তখন তার এক বিধবা বৌদি বেঁচে থাকবে না। বড়দা, আপনার তো বউও নেই, তার বৌদিকে নিজের বানিয়ে নিন, একদম সঠিক হবে। এই কথা শোনা মাত্রই ঝাও হাইয়ের মন উথল পাথল হয়ে গেল। স্পষ্টতই তার মনে এই চিন্তা সত্যি সত্যি এসে গিয়েছিল। ঝাও পরিবারের গ্রাম। এই সময় গাও শিউ শিউ রান্না করে নিয়েছিল এবং দরজার চৌকাঠে ঝুঁকে বসেছিল। সে দূর পর্যন্ত তাকিয়ে দেখছিল, যেমন কোনো স্ত্রী তার স্বামীর বাড়ি ফেরার অপেক্ষা করে। এত দেরি হয়ে গেল, এখনো পর্যন্ত ফিরে এলো না কেন? শুধু কোনো অমঙ্গল যেন না হয়। গাও শিউ শিউ মনে মনে বলল। সে নিজেকে ধরে রাখতে পারল না এবং হাত জোড় করে অনবরত প্রার্থনা করতে লাগল। ঝাও পরিবারের পূর্বপুরুষেরা, রক্ষা করো, ঝাও মিংকে রক্ষা করো, তার যেন কিছু না হয়। সে ঝাও পরিবারের একমাত্র উত্তরাধিকারী। গাও শিউ শিউ যেমনই এই বিড়বিড় করা বন্ধ করল, হঠাৎ গাড়ির চাকার চড়চড় আওয়াজ শোনা গেল। গাও শিউ শিউ একদম ঘাবড়ে গেল। সে ঘাবড়ে গিয়ে পাশে পড়ে থাকা কাঠের লাঠিটা তুলে নিল এবং পাশের দিকে তাকাতে লাগল। সে আওয়াজ আসার জায়গাটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর একটা গাধার গাড়ি দেখা গেল। গাড়ির ওপর ঝাও মিং হাসি মুখে হাত নাড়াচ্ছিল। বৌদি, আমি এসে গেছি। ঝাও মিংয়ের এই রূপ দেখে গাও শিউ শিউয়ের চোখ ছানা বড়া হয়ে গেল এবং সে কিছু না ভেবেই তার দিকে ছুটে গেল। সে অনবরত গাধার মাথায় হাত বুলিয়ে যাচ্ছিল। গাধার গাড়ি? এই গাধার গাড়ি তোমার কাছে কোথা থেকে এলো? শুধু গাধার গাড়িই নয়, বৌদি, দেখো, আমি অনেক জিনিসপত্রও কিনে নিয়ে এসেছি। খাওয়ার দাওয়ার, ব্যবহার করার, পড়ার সব কিছু আছে, অনেক কিছু আছে। চলো, প্রথমে ঘরের ভেতরে যাই। এ কথা শুনে গাও শিউ শিউয়ের বিশ্বাস হল না। সে ঝাও মিংয়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। এইসব আমাদের? হ্যাঁ, এইসব আমাদের। বৌদি, এখন থেকে আমরা ভালো জীবন কাটাতে পারি। এ কথা শোনা মাত্রই গাও শিউ শিউয়ের চোখে জল চলে এলো এবং তারপর সেগুলো বড় বড় ফোঁটায় পরিণত হয়ে চোখের কোণ দিয়ে বয়ে গেল, মাটিতে টপ টপ করে পড়তে লাগল। কত ভালো হলো, পূর্বপুরুষেরা আমাদের রক্ষা করেছেন। সত্যি এটা পূর্বপুরুষেরই আশীর্বাদ। এ কথা বলতে বলতে গাও শিউ শিউ নিজের চোখ মুছল। সবশেষে সে তার দুই হাত জোর করল এবং ঘরে পূর্বপুরুষদের বেদির দিকে মুখ করল। বিড়বিড় করে বলল, ঝাও পরিবারের পূর্বপুরুষেরা, আপনারা সবাই দেখছেন, আমি আপনাদের ছেলের বউ গাও শিউ শিউ আপনাদের জন্য আরও বেশি কাগজের টাকা অবশ্যই পোড়াব। নিজের বৌদিকে এভাবে করতে দেখে ঝাও মিং তাকে আটকাল না, শুধু বড় দুঃখের সাথে নিজের বৌদির চোখের জল মুছিয়ে দিতে সাহায্য করতে লাগল। কেঁদো না বৌদি, খিদে পেয়েছে নিশ্চয়ই। চলো, আমি কতক্ষণ আগে রান্না করে নিয়েছি, শুধু তোমার ফেরার অপেক্ষা করছিলাম। আরে হ্যাঁ, তুমি সামরিক সেবার করের জন্য টাকা জোগাড় করেছ তো? যদি জোগাড় না করে থাকো, তাহলে কাল আমরা এই গাধার গাড়িটা বিক্রি করতে নিয়ে যাব। অনেক আগেই জোগাড় করে নিয়েছি। বৌদি, তুমি দেখো। ঝাও মিং ঝটপট নিজের বেঁচে যাওয়া নোটগুলো বের করল। ওই কয়েকটি নোট দেখে গাও শিউ শিউ আরও বেশি অবাক হয়ে গেল। তার হাত কাঁপছিল। ধীরে ধীরে সে সেগুলো নিল এবং জ্যোৎস্নার আলোয় নিজের সামনে রেখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর তার শ্বাস আটকে গেল। আসল? এগুলো সবকটা আসল? ঝাওমিং, অবশেষে তুমি এগুলো কোথা থেকে নিয়ে এলে? চিন্তা করো না, এই টাকা সততার উপার্জনের। আমি যখন পাহাড়ে ঘুরছিলাম তখন দুটো জিনসেংয়ের মূল দেখতে পাই, হাতে হাতে বিক্রি করে দিলাম, আর দেখো টাকা চলে এলো। শুধু এটুকুই নয় বৌদি, তুমি দেখো, আমি এই গাড়িতে তোমার জন্য প্রচুর জামাকাপড়ও কিনে এনেছি। জামাকাপড়? তুমি এত অপচয় কেন করছো? আমাদের পরিবার শুধু ঠান্ডা লেগে মরে না গেলেই হলো, এটুকুই যথেষ্ট। যে কোনো বিপদের জন্য তোমার টাকা বাঁচিয়ে রাখা উচিত।
এ কথা শুনে ঝাওমিং তক্ষুনি মাথা নাড়ল। না, আমরা গাও শিউ নিজের মাথা তুলল। সে ঝাওমিংয়ের দিকে তাকালো, কিন্তু দেখল সে আরও বেশি সাহসী হয়ে উঠেছে। সে তার বৌদির হাত ধরে ফেলল এবং অন্য হাত দিয়ে তাকে কোমর জড়িয়ে ধরে নিজের বুকের কাছে টেনে নিল। তার হাত একদম সঠিক জায়গায় পড়ল, ঠিক তার বাঁ নিতম্বের উপর। এই সময় দুজনে একে অপরের সাথে শক্ত করে সেটেছিল। ঝাওমিং ওপর থেকে তাকে দেখছিল এবং তার শ্বাস গাও শিউর মুখে এসে পড়ছিল। তুমি এটা কি করছো? বৌদি, আমি কথা দিচ্ছি, আমি তোমাকে ভবিষ্যতে এমন একটা জীবন দেব যেখানে তুমি মাংস আর শস্য খেতে পারবে। আমি বুঝতে পেরেছি, আমাকে ছাড়ো। গাও শিউর মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে ঝাওমিংকে এক ঝটকায় ধাক্কা দিয়ে ঘরের ভেতরে পালিয়ে গেল। বৌদি, পালিয়ে যেও না, তাড়াতাড়ি করে শস্যগুলো মাটির তলার ঘরে অর্থাৎ তহখানায় রাখতে আমাকে সাহায্য করো। বাকি জিনিসপত্র ঘরের ভেতরে নিয়ে চলি, তারপর কথা হবে। কাল একটা কাঠের খাটও আসবে, তখন আমাদের আর ভাঙা কাঠের তক্তার উপর গাদাগাদি করে ঘুমাতে হবে না। হ্যাঁ, গাও শিউ যে চলে গিয়েছিল ফিরে এলো। তার বিশ্বাসই হচ্ছিল না। তুমি একটা কাঠের খাটও কিনেছ? হ্যাঁ, একদম। এটা একটু বেশি জাঁকজমক দেখানো হয়ে যাবে না? এখন গ্রামে সবাই নিজের চরম গরিবীর মধ্যে দিন কাটাচ্ছে, আর হঠাৎ আমাদের পরিবার বড়লোক হয়ে গেল। রেখে তো দেব, কিন্তু কেউ হিংসের চোটে মাঝরাতে কোনো গোলমাল করবে না তো? এ কথা শুনে ঝাওমিং চমকে উঠল। তার গ্রামবাসীদের স্বভাব মনে পড়ে গেল। কারোর কাছে কিছু থাকলে হিংসে করে, আর না থাকলে হাসাহাসি করে। এটা ভেবে তার কপাল কুঁচকে গেল, কিন্তু তারপর সে ভাবল যে তার কাছে তো সিস্টেম আছে। যদি সত্যি কোনো গোলমাল হয় তবে সিস্টেম তাকে আগে থেকেই সতর্ক করে দেবে। এটা ভেবে ঝাওমিং তাকে সান্ত্বনা দিয়ে বলল, বৌদি, তুমি চিন্তা করো না, আমি আছি তো, কিছুই হবে না। কিছুক্ষণ পর দুজনে শস্য ভরে মাটির তলার ঘরে রেখে দিল। তারপর তারা আগুন জ্বালালো এবং একটা পাত্রে ডাল ভাতের জাউ বা দলিয়া রান্না করল। কুকুরের মাংসের সাথে দুজনে খুব তৃপ্তি করে খেল। বৌদি, আমি বিশেষভাবে তোমার জন্য জামা কাপড় এনেছি, খাওয়ার পর তুমি এগুলো বদলে নিও, ঝাওমিং নিচু গলায় বলল। টাকাগুলো এভাবেই খরচা করে দিলে? গাও শিউ মুখ বেঁকিয়ে কিছু একটা বলল, কিন্তু তার মন খুশিতে ভরে গিয়েছিল। এর আগে সে ঝাওমিংয়ের আনা কাপড়গুলো হাত দিয়ে ছুঁয়ে দেখেছিল। সেগুলো খুব চমৎকার কাপড় দিয়ে তৈরি ছিল, তার বিয়েতে তৈরি কাপড়ের চেয়েও ভালো। এই মুহূর্তে তার মন এক অবর্ণনীয় খুশিতে ভরে গিয়েছিল। বৌদি, তোমার উপর খরচা করা টাকা যতই বেশি হোক না কেন, তা একদম ন্যায্য। হে হে, ঝাওমিং দুষ্টুমির ছলে হাসল। তারপর সে মাথা ঘুরিয়ে জানলার বাইরে তাকাল এবং হঠাৎ বলল, বৌদি, আমার মনে হয় আবহাওয়াটাও ঠান্ডা হয়ে গেছে। শুধু কাঠের তক্তার ওপর ঘুমোনো ঠিক নয়, কেননা আমরা তক্তাগুলো একসাথে জুড়ে তার ওপর বিছানা পেতে একে অপরের সাথে সেটে ঘুমাই, অন্তত কিছুটা তো পাওয়া যাবে। এ কথা শুনে গাও শিউ এক মুহূর্তের জন্য চমকে গেল, আর ঝাওমিলের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। আগে ঘরে খুব গরিবী ছিল। ঝাও পরিবারের বংশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছিল। সে নিজের শরীর ঝাওমিংকে সঁপে দিয়ে তাদের বংশের সন্তানের জন্ম দিতে চেয়েছিল। কিন্তু এখন ঘরে টাকার অভাব ছিল না। ঝাওমিংকে নিজেকে সঁপে দিতে সে যে প্রস্তুত ছিল না এমন নয়, শুধু তার মানুষের কথার ভয় ছিল। এটা ভেবে গাও শিউ দ্বিধায় পড়ে গেল। কিছুক্ষণ পর সে নিচু গলায় বিড়বিড় করল, আমি আমি জামাকাপড় পরে দেখছি। এ কথা বলে গাও শিউ চলে গেল। ঝাওমিং তার মাথা চুলকাল এবং কিছুক্ষণ পর একটা দীর্ঘশ্বাস ফেলল। বাদ দাও, আগে ঘরটা ঠিকঠাক করে নি, তারপর কিছু বলা যাবে। এখনো দেরি হয়ে যায়নি। তাছাড়া আমার এই শারীরিক অবস্থাও এখন ঠিক নয়। যদি ৩ সেকেন্ডেই আমার কাজ খতম হয়ে যায় তাহলে তো খুব বেইজ্জতি হবে। এটা ভেবে ঝাওমিং আর কিছু বলল না, আর চুপচাপ বিছানা পাততে লাগল। আর অন্যদিকে দেওয়ালের ওপারে খড়ের কুড়ে ঘরে শুকনো ঘাস আর পুরনো ছেঁড়া কাপড়ে সেলাই করা জাজিমের উপর গাও শিউ অলরেডি জামাকাপড় বদলে নিয়েছিল। এই মুহূর্তে তার মুখ লাল হয়ে গিয়েছিল। সে অর্ধেক মাথা ঘুরিয়ে খড়ের পর্দা দিয়ে ঢাকা দরজার দিকে তাকাল। যখন বেশ কিছুক্ষণ ধরে ঝাওমিংয়ের কোনো পাত্তা পাওয়া গেল না, তখন সে নিচু গলায় বিড়বিড় করে উঠল, ইচ্ছে আছে, কিন্তু সাহস নেই। আমি বেকারই নিজেকে বুঝিয়েছিলাম। ইস! এটা ভেবে গাও শিউ নিচে মাথা ঝুঁকিয়ে নিজের বিশেষভাবে তৈরি করে রাখা সাদা কাপড়ের টুকরোটার দিকে তাকাল। এই কাপড়টা আসলে নিচে পাতার ছিল, যাতে তার ওপর কুমারিত্বের রক্ত লাগতে পারে। শরীরের পবিত্রতা প্রমাণ করা এই কাপড়টা এভাবেই রখে রয়ে গেল।
বাদ দাও, এখনো তো অনেক সময় আছে। এই বহু বছর ধরে নিজের শরীর রক্ষা করতে গিয়ে গাও শিউশিউকে কখনো অন্য কেউ ছুঁয়ে দেখেনি, কিন্তু যখন থেকে সে নিজেকে ঝাও পরিবারের একটা উত্তরাধিকারী দেওয়ার জন্য বুঝিয়েছিল, তখন থেকে সে মনস্থির করে নিয়েছিল যে এই শরীর তাকে ঝাওমিংয়ের জন্যই বাঁচিয়ে রাখতে হবে। সেই পবিত্রতার কাপড়টা খুব সাবধানে গুছিয়ে রাখার পর গাও শিউ কাঠের তক্তার ওপর শুয়ে পড়ল, আর জানলার দিকে তাকাতে তাকাতে তার মন অন্য কোথাও হারিয়ে গেল। সে মনে মনে এই কল্পনা করা থেকে নিজেকে আটকাতে পারছিল না যে ভবিষ্যতে ঝাওমিং কেমন হবে। এই ছেলের ইচ্ছে আছে কিন্তু সাহস যথেষ্ট নয়। পরের দিন শনশন করে শরতের হাওয়া বইছিল, কুয়াশা পড়তে শুরু করেছিল, আর সেই ভাঙা দরজাটা চরচর শব্দ করছিল। আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছিল। ঝাওমিং যে প্রথমে কাঠের তক্তার ওপর কুকড়ে আরামে ঘুমাতে চেয়েছিল, সে ধীরে ধীরে নিজের চোখ খুলল। মাংসের একটা হালকা সুগন্ধ আটার গন্ধের সাথে মিশে আসছিল। বিছানা থেকে ওঠার পর সে রান্নাঘরের দিকে গেল। দেখল গাও শিউ আটা মাখছিল। খিদে পেয়েছে তাই না? হে হে, আজ সকালে আমরা মাংসের বান বানাবো। ভালো কথা এই যে আমাদের ঘরে কিছু বুনো আনাজও বেঁচে আছে। আমি সেগুলোকেও কেটে আটার সাথেই মিশিয়ে নিয়েছি। এটাকে যখন চর্বিযুক্ত তেলে ভাজা হয় তখন এটা খুব সুস্বাদু লাগে। তুমি একটু পরে বেশি করে খেয়ে নিও। এটা শুনে ঝাওমিং হাসতে হাসতে মাথা নাড়ল, আর তার মন মিষ্টতায় ভরে গেল। ধক ধক ধক, হঠাৎ দরজায় জোরে ধাক্কা দেওয়ার আওয়াজ এলো। মিং ভাই! এই ধাক্কা দেওয়ার আওয়াজ শুনে ঝাওমিং চমকে গেল। কিছুটা কৌতূহলের সাথে সে এগিয়ে গিয়ে দরজা খুলল। দেখল একটা ছেলে যার নাক দিয়ে জল পড়ছিল, নিজের কালো আর তেলচিটে আস্তিন দিয়ে নিজের নাক মুছছিল, আর মাথা তুলে বলল, শিউ বৌদি, কি ব্যাপার মিং ভাই? কেউ আপনার সাথে দেখা করতে এসেছে। আপনি দেখুন তো, এটা মাস্টার ঝাওয়ের ঘরের জন্য। পাশ থেকে হাসির আওয়াজ এলো। ঝাওমিং মাথা ঘোরালো আর অবাক হয়ে গেল। দেখল একটা গাধার গাড়ির ওপর প্রচুর কাঠের তক্তা আর দুটো বাঁশের চাটাই রাখা আছে। আমার পদবি ডং, আমি শহরের দোকানের জিনিসপত্র পৌঁছে দিই। আপনি কাল ওখানে বায়না দিয়েছিলেন। আজ সকাল হওয়ার আগেই আমি উঠে সব তৈরি করতে লাগলাম। আপনি এসে দেখে নিন। কাঠের ফ্রেমের দুটো খাট, সাথে দুটো বাঁশের চাটাই বিনামূল্যে, ঠিক আছে তো? যেমনই সে এটা শুনল, সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ওই গাধার গাড়িটার ওপর নজর বুলালো, তারপর হাসতে হাসতে মাথা নাড়ল। সত্যি খুব তাড়াতাড়ি করেছ। তাড়াতাড়ি ভেতরে এসো। ঠিক আছে ঝাও সাহেব, আপনি বলুন এই খাট কোথায় লাগাতে হবে। আমি এটা এক্ষুনি আপনার জন্য লাগিয়ে দিচ্ছি। প্রথমে পশ্চিমের ঘরে চলুন। ওটাকে ওই কাঠের তক্তার পাশে লাগিয়ে দাও। ঠিক আছে, দয়া করে একটু অপেক্ষা করুন। হাহা, বুড়ো ডং এটা শুনল আর তক্ষুনি হাসতে হাসতে গাধার গাড়ির কাছে ফিরে গেল, আর নিজের কাঁধের ওপর একটা ছেঁড়া কাপড়ের ফতুয়া ফেলে নিল। তারপর সে ওই কাঠের তক্তার খাটটাকে ঘরের ভেতরে নিয়ে যেতে লাগল। আর পাশে দাঁড়িয়ে থাকা ওই ছোট বাচ্চাটা শুধু মাথা তুলে নিচু গলায় বিড়বিড় করছিল, মিং ভাই, তুমি তো বড়লোক হয়ে গেছ। তুমি তো খাটও ব্যবহার করতে শুরু করলে। এটা তো ধনী লোকেরাই ব্যবহার করতে পারে। আমার মা বলল যে এই দুটো খাটের দাম কম করে ৩-৪টে রূপোর মুদ্রা হবে। গ্রামের মুখে অনেকেই তোমার ব্যাপারে কথাবার্তা বলছে। বলছে যে তুমি বাঁচতে জানো না। অল্প কিছু টাকা আসতেই দেখনদারি করতে শুরু করেছ। অন্যদের নকল করে খাটে ঘুমাচ্ছ। ওরা বলছে যে এর থেকে ভালো হতো তুমি ১০০ ওয়েন খরচ করে কাউকে দিয়ে ঘরে মাটির একটা উঁচু বিছানা বানিয়ে নিতে। এটা শুনে ঝাওমিংয়ের মুখ শান্ত ছিল। গ্রামই তো এমনই হাল। যেখানে গরিবী আর সমস্যা থাকে, সেখানকার মানুষও তেমনই হয়ে যায়। এটা খুব স্বাভাবিক ব্যাপার, বিশেষ করে তখন যখন সব মানুষ একসাথে গরিবীর মধ্যে দিন কাটায়, আর তুমি হঠাৎ বড়লোক হয়ে যাও, তখন হিংসে তো হবেই। কে খোটা দেবে না? ও, এইসব কে বলছিল? মেজো কাকি ছিল, সেজো ঠাকুমা ছিল, আর মেজো মামি আর ছোট কাকিও ছিল। লিউগোজ নিজের আঙুলে গুনতে গুনতে নিচুমালায় বলল। কথা বলে লিউগোজ মাথা তুলল এবং খুব সরলভাবে জিজ্ঞেস করল, মিং ভাই, তুমি কি সত্যিই বড়লোক হয়ে গেছ? আমি শুনেছি যে তোমাদের ঘরে একটা গাধার গাড়িও আছে। ঝাও হাই বলেছিল। গতরাতে দেখা সেই ৩ ভাইয়ের কথা মনে করে ঝাওমিং নিজের ভ্রু কুচকে পাল্টা জিজ্ঞেস করল, হ্যাঁ, আমার মনে হয় গ্রামে শীঘ্রই কেউ তোমার কাছে এটা জানতে আসবে যে এই সব জিনিস কোথা থেকে এলো। এটা শুনে ঝাওমিং অবজ্ঞার হাসি হাসল। জানতে আসবে? এই সব ফালতু জিনিসের ব্যাপারে তারা কি ভাবছে তা কি সে জানে না? শুধু আমার থেকে সস্তায় কিছু হাতিয়ে নিতে চায়। লিউগোজ, ধন্যবাদ। ভবিষ্যতে অন্য কোনো খবর থাকলে চুপিসারে আমাকে জানিয়ে দিও। মিং ভাই তোমার সাথে কখনো খারাপ করবে না, বুঝেছ? চিন্তা করো না মিং ভাই, আমি সব বুঝি। এটা দেখে লিউগোজ তারা থেকে মাথা নাড়ল এবং তার নাক অনবরত সর্দি টানছিল। তার চোখ দুটো সোজা রান্নাঘরের দিকে টিকেছিল।
স্পষ্টতই পাত্র থেকে আসা নুডলস আর মাংসের সুগন্ধ তাকে লোভ দেখাচ্ছিল। খিদে পেয়েছে, তাই না? ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করা যাক। মিং ভাই, এটা ঠিক দেখায় না। লিউগোস নিজের নাক মুছল, কিন্তু তার চোখ দুটো খুব সততার সাথে রান্নাঘরের দিকে দেখছিল যে সেখানে কোনো গোলমাল আছে কিনা। ঝাউমিং হাসতে হাসতে লিউগোসকে নিজের ঘরের দিকে টেনে নিয়ে গেল। কিছুক্ষণ পর লিউগোস একটা মাংসের রুটি ধরে বড় বড় কামড়ে খাচ্ছিল। বৌদি, একটু পরে যে বুড়ো লোকটা খাট লাগাতে আসবে তাকেও একটা দিয়ে দিও। ঠিক আছে, আমি মনে রেখেছি। গাও শিউশিউও মানা করল না। সে ধীরে ধীরে মাথা নাড়ল। তারপর যেন তার কিছু মনে পড়ল। আজ তুমি বাইরে যাচ্ছ নাকি? তাহলে আমি তোমার জন্য কিছুটা শুকনো খাবার তৈরি করে দিই। কথা শুনে ঝাওমিং কিছু বলল না। তার মন শুধু সিস্টেমের ওপর লেগেছিল এবং সে মনে মনে বলল, সিস্টেম, আজকের তথ্য দেখাও। আজকের তথ্য ১। সন্ধ্যার সময় গ্রামের পশ্চিম প্রান্তে বড় বটগাছের ভেতরে লুকিয়ে থাকো। হোস্ট একটা অপ্রত্যাশিত খবর শুনতে পেতে পারে। ঝুঁকির মূল্যায়ন কিছুই নেই। লুকিয়ে থাকার জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে। দয়া করে সময়ের আগে লুকিয়ে পড়ো। আজকের তথ্য ২। পাহাড়ি রাস্তায় একটা সাদা কোপালওয়ালা বাঘ পাহাড় থেকে নিচে নেমেছে। সে নীল পাথুরে ছোট নদীর কাছে জল খেয়ে বিশ্রাম নিচ্ছে। তাকে ধরার পর শহরের ওষুধের দোকানে বিক্রি করলে প্রচুর টাকা পাওয়া যেতে পারে। ঝুঁকির মূল্যায়ন খুব বেশি। হোস্টের মারা যাওয়ার সম্ভাবনা ৯৯.৯%। দয়া করে সাবধানতার সাথে এগিয়ে যান। বর্তমান পথ চিহ্নিত করা হয়েছে। সহকারী সাথে নিয়ে গেলে সফলতার হার বাড়তে পারে। আজকের তথ্য ৩। কুগ্রামের বিধবা লিয়ের পরিবার এই সময় খিদেই ছটপট করছে। সে তার স্বামীর ফেলে যাওয়া জিনিসপত্র বিক্রি করার জন্য খুঁজছে। জিনিসপত্রের মধ্যে পজুনের ১৮টি চাল নামের একটি তলবারবাজির বই আছে। এই কৌশল হোস্টের জন্য খুব উপযুক্ত। কঠোর পরিশ্রম আর অনুশীলনে একদিনে ১০০০ মাইলের অগ্রগতি হতে পারে। ঝুঁকির মূল্যায়ন মাঝারি। বিধবা লি দেখতে সুন্দর এবং তার শরীর ভরপুর। ওই গ্রামেরই অলস ওয়াংসি অনেক আগে থেকেই তার ওপর নজর গেড়ে বসে আছে এবং তলবারবাজির কৌশল হাতিয়ে নিতে চায়। হতে পারে এতে ওয়াংসি রেগে যেতে পারে। অবশ্যই পথ চিহ্নিত করা হয়েছে। সিস্টেমের দেওয়া ৩টি তথ্য দেখে ঝাউমিংয়ের চোখ দুটো কিছুটা। তথ্য ২। ওখানে তো একদমই যাওয়া যাবে না। যদি আমি ওখানে যাওয়ার সাহস করি তাহলে আমি তো নিজেই গিয়ে ভোজের সামগ্রী বনে যাব, তাই না? কিন্তু এই পজুনের ১৮টি চালের ব্যাপারে ভাবা যেতে পারে। যখন বিধবা লিয়ের কাছে খাওয়ার মতো দানাটুকুও নেই, তখন আমি তাকে কিছু খাওয়ার দাবারের জিনিসপত্র দিয়ে দেব। কিছুক্ষণ ভাবার পর সে হঠাৎ মাথা তুলে নিজের বৌদির দিকে তাকালো এবং বলল, বৌদি, আমাকে সত্যিই একবার বাইরে যেতে হবে। দয়া করে তুমি আমার জন্য কিছু জিনিসপত্র গুছিয়ে দাও। কেমন জিনিসপত্র? শস্য। ভালো জাতের শস্য একটু কম নিও। আমার ওটা দিয়ে কিছু কাজ আছে। ঠিক আছে। এটা দেখে গাও শিউশিউ তখনই মাথা নাড়ল এবং গোজগাছ করতে চলে গেল। অন্যদিকে ঝাউমিং হাত বাড়িয়ে আরও একটা রুটি তুলল এবং মাংসের রুটিটা লিউগোজের কোলে ফেলে দিল। লিউগোজ, এই নাও, খাও। মনে রেখো, আমার জন্য গ্রামবাসীর আড্ডার উপর নজর রাখবে। ধন্যবাদ ভাই এরমিং। এটা দেখে লিউগোজের চোখ চকচক করে উঠল এবং সে ধন্যবাদ জানিয়ে মাংসের রুটিটা সাবধানে নিজের কোলে রেখে দিল। তারপর হাতে বেঁচে থাকা অর্ধেক রুটিটা ধরে ওটাতে কামড় বসাতে বসাতে দরজার দিকে এগিয়ে গেল। আর ঝাউমিং ঘরে ফিরে গেল এবং আগে থেকে বেঁচে থাকা লঙ্কাগুলো আবার নিজের আস্তিনের ভেতর ঢুকিয়ে নিল। সে নিজের দুটো পায়ের ডিমের ওপর খঞ্জর বেঁধে নিল এবং একটা নিজের বুকের ভেতর লুকিয়ে রাখল, যাতে প্রয়োজন হলে কাজে লাগতে পারে। হুয়া গ্রামের রাস্তা বেশ সমতল ছিল, যার চারপাশে জুড়ে কুল এবং বুনো খুবানির অনেক গাছ ছিল। এমনকি কিছু ফায়ার ধরনের গাছও দেখা যাচ্ছিল। এই দুর্ভিক্ষের বছরে যেখানে পেট ভরানোই কঠিন ছিল, সেখানে এই জিনিসগুলো ছিল প্রাণ বাঁচানোর মতো। নিয়ম অনুযায়ী তো এই কুলের ফলগুলো অনেক আগেই কারোর চুরি করে নেওয়া উচিত ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল যে কেউ ওগুলো চুরি করার সাহস করেনি। এবং এর কারণ স্পষ্টতই এটাই যে যেই চুরি করত তাকে ফাঁসিতে ঝোলানো হতো। এমনকি অনেক দূর থেকেও হাওয়ায় শুকনো চামড়া আর হাড় ধীরে ধীরে নাচতে দেখা যেত এবং হালকা একটা দুর্গন্ধও আসছিল। এর ব্যাপারে ঝাউমিং আগেও শুনেছিল। এই ফলের জঙ্গল হুয়া গ্রামের হুয়া পরিবারের ছিল। বলা হয়ে থাকে যে এই জঙ্গল স্পেশালি হুয়া পরিবারের জন্য মোরব্বা আর কুলের চাটনি বানানোর জন্য ছিল এবং কুলের পেস্ট বানানোর কাজে আসত। হুয়া গ্রামে খিদেই মরে যাওয়া লোকের কোনো গণনা ছিল না এবং এর কারণ স্পষ্টতই এই একটা পরিবার ছিল যারা সব ধরনের হাতকণ্ডা আপন করে জমিগুলোর ওপর কবজা করে নিয়েছিল এবং কুলের জঙ্গল লাগানোর জন্য জোরপূর্বক কিনে নিয়েছিল। হঠাৎ গাড়ি টানা গাধাটি ডাকতে লাগল। সে পাশের কুলের জঙ্গলের দিকে যেতে চাইল। এটা দেখে ঝাউমিং তক্ষুনি গাধার ওপর একটা চাবুক মারল এবং সেই সাথে নিচু গলায় ধমক দিল, মূর্খ গাধা, তুই তো সাহস বেড়ে গেছে, চল তাড়াতাড়ি চল। ব্যথায় গাধাটি খুব অসন্তুষ্ট হল এবং ব্যথায় ডাকতে লাগল। সে নাখুশ মনে এগিয়ে যেতে লাগল। হেলে দুলে অবশেষে সে হুয়া গ্রামের প্রবেশদ্বারেই পৌঁছেই গেল। বেশ কিছু হাট্টাকাট্টা লোক লাঠি নিয়ে দাঁড়িয়েছিল এবং তাদের আস্তিনে হুয়া অক্ষরটি সেলাই করা ছিল। থামো, কি করছো? আত্মীয়দের সাথে দেখা করতে এসেছি। ঝাউমিং হালকা হাসল। হুয়া গ্রামে তো সব গরিব লোক থাকে, তোর এখানে কোন আত্মীয় থাকতে পারে? ছেলে, তুই মিথ্যে বলছিস না তো?
একটু দেখি তো তুই কি কি জিনিসপত্র এনেছিস। তোমাদের হুয়া গ্রামে কবে থেকে ঢোকার জন্য তল্লাশি দিতে হয়? তোমাদের রীতিনীতি তো শহরের সিপাহীদের চেয়েও বড়। এটা দেখে ঝাওমিং ভাবলেশ মুখে বলল, আবে ও ছেলে, মার খেতে চাস নাকি? সেই হাট্টা কাট্টা লোকটা তক্ষুনি রেগে গেল। সে হাতে ধরা লাঠিটা জোরে তুলল এবং নিচু গলায় গর্জে উঠল, আবে, জানিস এটা কোন জায়গা? এটা হুয়া গ্রাম। এখানে হুয়া পরিবারের হুকুম চলে, বুঝলি কি না? থাক, থামো, ওই লাঠিটা নিচে নামাও। এত বদমাইশি করো না। দেখো তো, এই ছোট ভাইয়ের গাড়িতে শস্যও রাখা আছে। পক্কা আত্মীয়দের সাথেই দেখা করতে এসেছে, ওকে যেতে দাও। হঠাৎ ওই হাট্টা কাট্টা লোকটার পাশে দাঁড়িয়ে থাকা এক তরুণ নিচু গলায় বলল। এটা দেখে ওই লোকটা একটা ঠান্ডা শ্বাস নিল এবং রাস্তা ছেড়ে দিল। যতক্ষণ না ঝাওমিং গ্রামের দিকে চলে গেল এবং তার পিঠ ছোট হয়ে গেল, তখন সে বিড়বিড় করে বলল, ছোটবাবু, ওকে এভাবেই কেন যেতে দিলেন? ওর গাড়ির ভেতর যে জিনিসপত্র আছে তা পরিষ্কারভাবে কাউকে দেওয়ার জন্যই এনো। যদি আমাদের ওটা চাই, তাহলে পরে ঘরে ঘরে তল্লাশি নিয়ে নেব। এমনিতেও হুয়া গ্রামে এখন মাত্র 16টা ঘরই তো বেঁচে আছে। ওগুলো সব আমাদেরই দয়া দক্ষিণার উপর আছে তো। তাহলে ওই ছেলেটাকেও কেন লুটে নেওয়া হলো না? গাড়ির ভালো রকম দাম পাওয়া যেত। নিজের অধীনস্থকে এটা জিজ্ঞেস করতে শুনে হুয়া পরিবারের ছোটবাবু চোখ ঘোরাল। সে চিড়বিড় করে বলল, ওই ছেলের হাতে ছুরি ছিল এবং কথা বলার সময় তার চেহারা একদম শান্ত ছিল। পরিষ্কার দেখা যাচ্ছিল যে সে আমাদের ভয় পায় না। এমন লোক হয়তো খুব বেরহম হয়, না হয় কারোর খুন করে এসেছে। আমাদের ওর সাথে সরাসরি ভিড়বার কোনো প্রয়োজন নেই। যদি কেউ মারা যায় তাহলে কত খারাপ হবে। এই কথা শোনা মাত্রই ওই হাট্টা কাট্টা লোকটা এক মুহূর্তের জন্য চমকে গেল। হ্যাঁ হ্যাঁ বাবু, ঠিকই বলছেন। গ্রামের ভেতর ঝাওমিং স্পষ্টতই এসব জানত না। এই সময় সে সিস্টেমের বলা বিধবা লিয়ের ঘরের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। কিছুক্ষণ পরই ঝাওমিং লাগাম টেনে গাড়ি থামালো এবং সামনের আঙিনাকে দেখতে লাগল। এটা তো নীল রঙের ইট আর তালি দিয়ে তৈরি করা। ঝাওমিং এক মুহূর্তের জন্য চমকে গেল। এমন ঘর খাবার দাবারের অভাবে ভুগছে? এমন তো হওয়া উচিত নয়। কৌতূহলীর সাথে ঝাওমিং একটা লাফ দিল এবং গাড়ি থেকে নিচে কুদে পড়ল। যেমনই সে হাত দিয়ে দরজা খটখটালো, শীঘ্রই শক্ত করে বন্ধ দরজা ভেতরের দিকে খুলে গেল। একটা মহিলা, যার রগগুলো বসে গেছিল কিন্তু যার মুখে এক ধরনের তেজ ছিল, সে উলঝনে জিজ্ঞেস করল, মাফ করবেন, আপনি কাকে খুঁজছেন? আমি কি জিজ্ঞেস করতে পারি, এটা গে বাংহাইয়ের ঘর? আপনি আমার স্বামীকে চেনেন? বিধবা লি নিজের চোখ দুটো বড় বড় করে নিল। তার স্বামীকে যুদ্ধের ময়দানে মারা যাওয়ার প্রায় 1 বছর হয়ে গিয়েছিল এবং এতদিনে কেউ আসেনি। এখন হঠাৎ করে কোনো চেনা মানুষ চলে এসেছিল, এটা সত্যি অবিশ্বাস্য ছিল। পুরোপুরি তো নয়। হ্যাঁ, ঝাওমিং মাথা নাড়ল। আমি গে ভাং ভাইয়ের কাছে যে ছুরি চালানোর কৌশল ছিল সেটার জন্য এসেছি। এ কথা বলতে বলতে ঝাওমিং গাধার গাড়িতে রাখা চাল আর আটার দিকে ইশারা করল এবং নিচু গলায় বলল, বৌদি, ওই চাকু চালানোর কৌশলটা নিজের কাছে রাখা আপনার কোনো কাজে আসবে না। কেননা ওটা আপনি আমাকে দিয়ে দেন। ওই চাল আর আটা আমার পক্ষ থেকে আপনার জন্য একটা উপহার। যদি আপনার টাকা চাই, তবে আমার পকেটে কিছু মুদ্রা আছে। এ কথা শুনে বিধবা লি চমকে গেল। তারপর সে নিজের মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। এতে তো ঝাওমিং ভীষণ ভয় পেয়ে গেল। হঠাৎ করে কেন কাঁদতে লাগল? আমি কিছু ভুল তো বলিনি। বৌদি, আপনি পাছের লোকে কিছু ভুল না বুঝে বসে। কাশ আপনি একটু আগে আসতেন, তবে কত ভালো হতো। আহ, বিধবালির চোখের জল তখনই তার গলার কাপড় ভিজিয়ে দিল। সে কাপা গলায় কেঁদে উঠল। মা, কি খারাপ লোকেরা কি আবার চলে এসেছে? যখন ঝাওমিং এটা ভেবে অবাক হচ্ছিল, তখনই সে লিউগোজের বয়সী একটা বাচ্চাকে হাতে সবজি কাটার ছুরি নিয়ে দৌড়ে আসতে দেখল। বৌদি, মাফ করবেন, আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। বিধবা লি চোখের জল মুছতে মুছতে বলল। তাড়াতাড়ি ভেতরে এসো। শিউ, যাও আর গাধার গাড়ি থেকে জিনিসপত্র নামাতে সাহায্য করো। আমি জিনিসপত্র নিতে যাচ্ছি। ভালো শস্য। আমি এক্ষুনি যাচ্ছি। ভালো শস্য। ওই বাচ্চাটা মাথা নাড়ল। ভালো শস্য। তাড়াতাড়ি গাধার গাড়ি থেকে জিনিসপত্র ঘরে নিয়ে আসতে সাহায্য করল। কিছুক্ষণ পর ঝাওমিং টেবিল চেয়ারে বসেছিল। তার সামনে একটা খুব পুরনো দেখতে পুস্তিকা রাখা ছিল। তার ওপর লেখা ছিল, ওহ জোয়াশি, তোমার এটাই তো চাইছিল, দেখে নাও। বিধবা লি নিচু গলায় বলল। বৌদি, ঝাওমিং ওটা উল্টে পাল্টে দেখল। সে মনে মনে খুব সন্তুষ্ট হলে এবং তাড়াতাড়ি মাথা নাড়ল। আপনি দেখুন, আপনার আর কি চাই? আমার কাছে কিছু রূপোর মুদ্রা আছে, সব আপনাকে দিয়ে দিলে কেমন হবে? এই কথা শুনে বিধবা লি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। তারপর সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার রূপোর মুদ্রার কোনো কাজ নেই। 1 মাস আগে থেকে আমাদের এই হুয়া গ্রামে হুয়া পরিবারেরই রাজ চলে। হুয়া গ্রামের প্রায় সব জমির উপর তারা কবজা করে নিয়েছে। যে লোকেরা বেঁচে আছে তাদের কাছে বেঁচে থাকার কোনো পথ নেই। হয় তারা পালিয়ে গেছে, না হয়তো ওই হুয়া পরিবারের দাস হয়ে সামিল হয়ে গেছে। এখন বড়জোর 10-12 ঘর বুড়ো, দুর্বল, অসুস্থ, পঙ্গু, অনাথার বিধবারা বেঁচে আছে, যারা গত বেঁচে থাকা শস্যের ওপর বেঁচে আছে। কিন্তু এর সত্ত্বেও ওই হুয়া পরিবারের লোকেরা আমাদের ছাড়তে রাজি নয়।
তারা সময় সময় এসে কিছু জিনিসপত্র ছিনিয়ে নেয় অথবা আমাদের মতো লোকেদের শরীরের ফায়দা তোড়ে। আমাদের অপমানিত করা নয় ওদের আনন্দ মেলে। আর যতদূর কর্মকর্তাদের জানানোর কথা, গ্রামের দুটো নিকাশেই নজর রাখা হয়, আর পূর্ব এবং পশ্চিম দুদিকেই হুয়া পরিবারের পুলের জঙ্গল আছে। যদি আমরা বাইরে বেরোই তবে আমাদের ওপর নজর রাখা হয়। এ কথা বলতে বলতে গাও শিউ মাথা উঁচু করে ঝাওমিংকে দেখল এবং তিক্ততার সাথে বলল, তুমি আমাকে যে জিনিসগুলো দিয়েছ, আমি এগুলো বেশি দিন লুকিয়ে রাখতে পারবো না। ওই লোকেরা এগুলো আমার থেকে ছিনিয়ে নেবে। আমি আমি এমন নয় যে আমি পালানোর কথা ভাবিনি, কিন্তু ভয় হলো বাইরে বেঁচে থাকার কোনো পথ নেই। ছোট ভাই, আমার তোমার রূপোর মুদ্রা চাই না। তুমি আমার ছেলেকে নিজের সাথে নিয়ে গেলে কেমন হয়? আমি শুধু এটুকুই চাই যে তুমি ওকে খাবার জন্য এক লোকমা অন্ন দাও। ব্যাস, এটুকুই যথেষ্ট। এ কথা শুনে ঝাওমিং চমকে গেল। কিছুক্ষণ ভাবার পর সে মাথা নাড়ল। বৌদি, আমার ঘরেও অতিরিক্ত শস্য নেই। আমি সত্যি দুঃখিত। এই মহা দুর্ভিক্ষের বছরে সে নিজের সাথে কোনো বোঝা পুষতে পারত না। এ কথা শুনে বিধবা লির মুখে উদাসীনতা ছেয়ে গেল। তারপর সে তিক্ততার সাথে হাসল। কোনো ব্যাপার না, তাহলে এটাই সই। এই তলোয়ারবাজির কৌশল তুমি নিয়ে যাও। আমার রূপোর মুদ্রা চাই না। তুমি যে শস্য দিয়েছ সেটাই যথেষ্ট। 1 মাস পর তুমি একবার আবার এসো। যদি আমরা মা বেটা এখানে খিদেই মরে যাই, তবে দয়া করে আমাদের দাফন করে দিও। এ কথা শুনে ঝাওমিং মনে মনে খুব লাচার অনুভব করছিল। হুয়া পরিবার, সে তাদের সাথে লাগতে পারত না। আর যতদূর কথা নিজের সাথে কোনো অজানা মানুষকে বোঝা বানিয়ে নিয়ে যাওয়ার, সে পারত না। এটা ভেবে ঝাওমিং উঠল এবং সে একটা হালকা দীর্ঘশ্বাস ফেলল। আহ, বৌদি, আমার সত্যি আফসোস হচ্ছে। কাল আমি তোমার জন্য এটা কর্মকর্তাকে জানিয়ে দেব। কাজ হবে কিনা সেটা এখন ভাগ্যের ওপর। এ কথা বলে ঝাওমিং নিজের পকেট থেকে রূপোর একটা টুকরো টেবিলের ওপর রেখে দিল। আঙিনার কোণে একটা গর্ত খুঁড়ে এটাকে লুকিয়ে রাখো। যদি কাছারি এই বিষয়ে সত্যি মনোযোগ দেয়, তবে হয়তো পরে কাজে আসবে। মা, আমরা ওদের সাথে কেন যাচ্ছি না? পাশে দাঁড়িয়ে থাকা আবু না বুঝে বলল। একসাথে চলি। আমরা যেতে পারবো না। লি বিধবা মনে মনে তিক্ততার সাথে ভাবল। তারা ভলা কিভাবে বাইরে বেরোতে পারত? সে নিজের বাচ্চাকে বাইরে পাঠালো কারণ আবু ছোট। গাড়ির নিচে বন্ধ হয়ে সে বেঁচে বেরোবে। কিন্তু ওই গাড়ি বড় জোর এইটুকুই বড়। ওতে দুজন মানুষ ভালা কিভাবে লুকিয়ে থাকতে পারে? হ্যাঁ। যেমনই লি বিধবা তার কথা শেষ করল, হঠাৎ কেউ শক্ত করে বন্ধ থাকা আঙিনার দরজায় একটা লাথি মেরে খুলে দিল। পরের মুহূর্তেই মদের গন্ধে লতপত এক ছায়ার আগে ভেতরে ছুটে এলো। হারামজাদা, বাইরে গাধার গাড়ি কার? শালে, আমার ওয়াং সি এর আওরাতের সাথে দেখা করতে এসেছিস? মরতে চাস নাকি? এটা দেখে লি বিধবার চেহারা মলিন হয়ে গেল। বাচ্চা আবু তো আরও বেশি রাগে ছিল। তার ছোট হাত সবজি কাটার ছুরির ওপর ছিল। সে ভুলে যায়নি যে এই হারামজাদাই তার মাকে জিল্লত করেছিল। আবে ছোকরা, তুই আশেপাশে জিজ্ঞেস করিসনি আমার ওয়াংসি এর হুনর সম্পর্কে? শালে, মনে হচ্ছে তোর চুলকানি উঠছে। পাঙ্গা নেওয়ার জন্য আর কাউকে পেলি না? ওয়াংসি বিড়বিড় করতে করতে গালি দিচ্ছিল। যদিও লি বিধবা তার আওরাত ছিল না, কিন্তু সে তার সাথে শুয়েছিল, তাই সে তার মাল বনে গিয়েছিল। এ বিষয়ে কোনো তফাৎ পড়ত না যে লি বিধবার মর্জি আছে কি নেই। কিন্তু যদি অন্য কোনো মর্দ তার ওপর নজর তোলার সাহস করত, তবে এটা ওয়াং সি এর সম্মানে আঘাত হানা ছিল। যদিও ওই ওয়াংসি একটা নিষ্কর্মা আর আওয়ারা ছিল, কিন্তু হুয়া পরিবারের গুন্ডাদের দলে সে সবচেয়ে তগড়া লড়াকু ছিল। একলা 7-8 জন লোকের সাথে মোকাবিলা করা তার জন্য কোনো বড় ব্যাপার ছিল না। এই দুর্ভিক্ষের সময় যে লড়াই করতে পারত সেই দবং ছিল। যদি সে দবং না হতো, তাহলে ভলা শুধু সেই কিভাবে বিধবার সাথে শুতে পারত, যেখানে অন্যেরা শুধু লোলুপ দৃষ্টিতে তাকিয়েই থেকে যেত। ওহ, ছোট ভাই, ছোট বাবু, আরে এটা কোনো ভুল বোঝাবুঝি হয়ে গেছে। ঝাওমিং ওয়াংসির হাঁটাকাট্টা শরীর দেখে তখনই দাঁত বের করে হাসতে লাগল। আমি ছোট ঝাও, আমাদের দুজনের পরিবার তো রিশতেদার। ছোটবেলায় তো আমি তোমার পিছনেই ঘুরতাম। হ্যাঁ? এটা শুনে নেশাইচুর ওয়াংসি এক মুহূর্তের জন্য চমকে গেল। ছোট ঝাও, ছোটবেলায় কি আমার এমন কোনো দোস্ত ছিল? আমরা একে অপরকে চিনি? বেশ চিনি। এই দেখো, আমার কাছে তোমার মায়ের দেওয়া একটা জিনিসও আছে। ঝাওমিং হাসতে হাসতে নিজের কাপড়ের উপরের অংশ খুলল। ওয়াংসি দেখার জন্য নিজের মাথা সামনে বাড়াল, কিন্তু যেমনই সে কাছে এলো, ঝাওমিংয়ের আস্তিন হঠাৎ নড়ে উঠল এবং আগে থেকে খোলা রাখা লঙ্কাগুড়ির প্যাকেট চোখের পলকে হাওয়ায় বিক্ষিপ্ত হয়ে গেল। একই মুহূর্তে ওয়াংসি নিশানা বানানো হলো এবং তার চোখে তীব্র জ্বালা হতে লাগল। তার শরীর বেকাবু হয়ে জোর জোর হাঁচতে লাগল। আর ঠিক ওই হাঁচি দেওয়ার মুহূর্তের ফায়দা তুলে ঝাওমিং তার কাছে লুকিয়ে রাখা খঞ্জর বাইরে বের করে নিল। একটা ঠান্ডা চমক দেখা গেল এবং ঝাওমিংয়ের পুরো শক্তি ভরা ওই খঞ্জর সোজা ওয়াংসির পেটে ঢুকে গেল। এর পরপরই সে একটা লাথি মারল এবং খঞ্জরের ধার নির্মমভাবে তার পেটের নাড়িভুড়ি আর প্লীহা কেটে দিল।